আছিস তোরা? আওয়াজ দে একবার। হ্যাঁ, আছি। হুম হুম হুম। বেশ। বল, আগের দিনের পড়া থেকে কোনো প্রশ্ন বা কিছু আছে? কোনো ডাউট বা প্রশ্ন? না, তেমন কোনো সমস্যা নেই। তানিশারও নেই? তানিশারও নেই? না, না। ও, এখন তো ডেটটা চেঞ্জ। বেশ। আচ্ছা, তোদের হোমওয়ার্কে দুজনেরই মানে কয়েকটা অঙ্ক যখন পাড়ার ছিল না সেগুলো আশা করি আগের দিন বোঝানোর পর সেই অঙ্কগুলো করা যাবে। এবার তো সেগুলো একটা দুটো অঙ্ক যা যা বাকি আছে সেগুলো করে পাঠাতে পারলে একটু। পুরোনো হোমওয়ার্কের কথা বলছিলাম। আচ্ছা, বেশ। শুরু করা যাক তাহলে আজকে। আচ্ছা, আমরা কোথায় ছিলাম? আমরা আগের দিন রিভার্সিবল প্রসেস এবং ইরিভার্সিবল প্রসেসের পার্থক্যটা খুব ভালো করে বুঝেছিলাম, আমি ডিটেলে। আমার আমার অঙ্কটা মনে হয় তুমি বোঝাওনি আমাকে সম্ভবত। তোর কোন অঙ্কটা ছিল বলতো? আমার এক second। মানে কোন দিনের অঙ্কটা ছিল? ওই প্রথম দিনের পার্শিয়াল ডেরিভেটিভের অঙ্কটা কি? হ্যাঁ, ওই দেখো একটা অঙ্ক তুমি মানে কোশ্চেন মার্ক দিয়েছিলে, যেটা আমি কমপ্লিট করিনি, সেটাই পারিনি, আমি বলেই কমপ্লিট করিনি। আচ্ছা আচ্ছা, তো মানে কি পারিস সেটা কি মনে আছে? মানে কেন হুম। পারছিলিস না? ওই তুই আমাকে মাইনাস একটু। ওয়ান প্রমাণ করতে হতো, কিন্তু ওখান থেকে মাইনাস ওয়ানটা আমি মানে কি করে মাইনাস ওয়ানটা বেরোবে কি করে বুঝতে পারছিলাম না। তার কারণ তুই অঙ্কটা তুই ডেরিভেটিভ গুলো ভুল করছিলিস মোস্ট লাইকলি। সেটা তো আমি দেখিয়েছি তোকে। দাঁড়া, তো এটা যদি খুলি আমি এখানে। আচ্ছা, প্রথম কথা, এটা তো গুণই করিসনি তুই। তো এটাকে গুণ কর ঠিকঠাক করে। তাহলে তো এটা মানে এটা তো সিম্পলিফাইড নয় এখনো। এটা কি হয়ে গেছে সিম্পলিফাই? প্রশ্ন তো এটাই। এখানে এটা কি আসছে ভালো করে যদি দেখি এখানে। nrt বাই v⁻², মানে হচ্ছে v² ইন্টু nr। প্রথমত এই অঙ্কটা বোধহয় কিছু ভুল ছিল। না, হ্যাঁ, এখানে একটা মাইনাস সাইন তুই দিসনি। সেটা খেয়াল করতে হবে। আর যদি সব ঠিকঠাকই থাকে, এবার এগুলোকে কাটাকাটি করবি ঠিক করে। এখানে একটা মাইনাস সাইন থাকবে, তোর যেটা ভুল হয়েছে ওখানে। কাটাকাটি করলে দেখবি চলে আসবে। একটু ভালো করে ইয়ে করবি। সেখানে ইউজ করবি যে পিভি ইকুয়ালস টু এনআরটি, এই ফ্যাক্টটাকে ইউজ করবি। দেখবি ওখানে -1ই চলে আসবে। ওই এনটা তো কাটছে না, দেখো তুমি। এই এন এর সাথে এই এনটা কাটবে। হুম। এখানে নিচে কি পড়ে থাকবে? নিচে পড়ে থাকবে p²। মানে দুটো পি মিলে p²। আচ্ছা, এই ভি এর সাথে এই ভিটা কাটবে, স্কোয়ারটা কাটবে। আচ্ছা, আমি করেই দিচ্ছি। হুম, তাহলে এখানে কি কাটে যদি আমি দেখি। উম, 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 মানে একটা এন তো যে করে হোক থাকছেই উপরে, আমি সেটাই বলছি। না, আমি সেই কারণে ওটাই লিমিট। বলছি। হ্যাঁ, আমি তো হ্যাঁ ওটাই বলছি যে এবার এই এনআরটিটার জায়গায় পিভিটা লিখে দিবি না। ওপরের এনআরটির জায়গায় ধর পিভিটা লিখলাম। হ্যাঁ। এবার দেখ ভালো করে। ও সরি, এটা পি ছিল। ও, তাহলে তো হুম। অঙ্কটা আমি হয়ে গেছিল, শুধু লাস্ট লাইনটা করে নিই আমি। সেটাই তো, আমি তোকে সেটাই বলছি যে এটা তো সিম্পলিফাই করলেই মিটে যায় ওটা। ও না, মানে পিভিটাকে আনার, ও আচ্ছা, এটা এটা মাথায় আসেনি। এই পিটা কাটলো, এই ভিটা মিলে এই ভি² কাটলো। এখানে কিছু একটা তুই ভুল করেছিস, নাহলে আর বাই পি কিছু থেকে যায় না। কিছু একটা ভুল করেছিস, দেখবি ভালো করে একটুখানি যে এটা কেটে যাবে। আর এখানে একটা মাইনাস থাকবে যেটা তুই আগেই দিসনি। এখানে এই মাইনাসটা মিস করেছিস তুই। 1/x, মানে x⁻⁻1 এর ডেরিভেটিভ হয় -x টু দি পাওয়ার -2। তো ওইটা মাইনাসটা মিস করেছিস। এটা আরেকটু ভালো করে দেখবি, এটা কেটে যাওয়ার কথা সবটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক ঠিক আছে, আছে। ঠিক আছে। হুম, হুম। এছাড়া তো আমার বাকি সব কটা হয়ে গেছিল। হুম। বাকি সবকটা তো ডেরিভেটিভ কয়েকটা ভুল ছিল, সেগুলো একটু ঠিক করে পাঠাবি। আচ্ছা মানে আচ্ছা, যেটা ঠিক আছে। ইয়ে করে। হুম, হুম। আর তো সেকেন্ড হোমওয়ার্কটা বাকি আছে, সেটাও পাঠাস।
আমি একেবারে সবকটাই পাঠিয়ে দেবো তোমাকে, ধরো। হুম হুম। বেশ। বেশ, তাহলে আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে রিভার্সিবল প্রসেস আর ইরিভার্সিবল প্রসেসের বেসিক পার্থক্যটা কি, এবং কখন ওটা রিভার্সিবল হবে কখন ওটা ইরিভার্সিবল হবে সেটাও বলেছিলাম। এটা বলেছিলাম যে যখন আমরা এক্সপ্যানশন করছি, গ্যাসটা যখন এক্সপ্যান্ড করছে, তার আয়তন বাড়ছে, সম্প্রসারণ হচ্ছে, যখন গ্যাসটা কাজ করছে বা সিস্টেমটা কাজ করছে যদি আমি করে বলি, তখন রিভার্সিবল প্রসেসে সব থেকে বেশি কাজ হয়, ইরিভার্সিবল প্রসেসে কম কাজ হয়। যখন গ্যাসটা কমপ্রেস করছে, মানে যখন সংকুচিত হচ্ছে, যখন আমরা কাজ করছি সিস্টেমের ওপর, এজেন্ট কাজ করছে সিস্টেমের ওপর, তখন রিভার্সিবল প্রসেসে সব থেকে কম কাজ করতে হয়, ইরিভার্সিবল প্রসেসে সব থেকে বেশি কাজ করতে হয়। এবং এটাও বলে বুঝিয়েছিলাম যে কনস্ট্যান্ট প্রেসারে যদি কম্প্রেশন বা এক্সপ্যানশন হয় তাহলে সেটা সবসময় ইরিভার্সিবল হবে। রিভার্সিবল প্রসেসে কম্প্রেশন বা এক্সপ্যানশন চলতে চলতে প্রেসারটাকে ধীরে 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 চেঞ্জ করতে হয়। সেটা একদিন বুঝিয়ে বলা হয়েছিল। আরেকটা যেটা বুঝিয়ে বলা হয়েছিল যে ফ্রি এক্সপ্যানশনের সময় কি হয়, যখন মুক্ত সম্প্রসারণ হয় তখন কি হয়, তখন কার্য কেন শূন্য হয় সেটাও বুঝিয়ে বলা হয়েছিল। এবং আরেকটা জিনিস বলা হয়েছিল আগের দিন, যে কেমিক্যাল রিয়াকশন যখন হয় তখন কিভাবে ধর কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসারে কেমিক্যাল রিয়াকশন হচ্ছে, তা তখন কিভাবে কার্য ক্যালকুলেট করে। তো কনস্ট্যান্ট প্রেসার মানে অবশ্যই সেটা ইরিভার্সিবল প্রসেসের ফর্মুলা দিয়ে এই কার্যটা ক্যালকুলেট করতে হবে। সেক্ষেত্রে বলেছিলাম যে কঠিন বা তরলের ক্ষেত্রে আয়তনের পরিবর্তন এত সামান্য যে ওদেরকে আমরা এই আয়তন পরিবর্তনের কার্যের মধ্যে ধরিই না, তাদেরকে ধরি শুধুমাত্র গ্যাসদেরকে ধরি। সেক্ষেত্রে আমাকে দেখতে হয় যে বিক্রিয়ক থেকে বিক্রিয়াজাত পদার্থের দিকে যেতে গেলে গ্যাসের কত মোলের চেঞ্জ হচ্ছে, সেখান থেকে গ্যাসের কত আয়তনের চেঞ্জ হচ্ছে আমরা বার করি, সেখান থেকে আমরা কার্য ক্যালকুলেট করে নিই ডেল্টা এন ইন্টু আর টি করে। এই সিম্পল ব্যাপারটা বলা হয়েছিল। এবার আমরা ফিরে আসি আর একবার ফার্স্ট ল এর দিকে, যে ফার্স্ট ল আমরা যেখানে ছেড়েছিলাম সেখানে আমরা ফিরে আসি, এবং এদের এই যে বিভিন্ন ক্ষেত্রে আমরা কার্য ক্যালকুলেট করলাম, তাহলে ফার্স্ট ল এর ফর্মটাই বিভিন্ন ক্ষেত্রে কি হবে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। তাহলে আবার আমরা ফার্স্ট লতে ফিরে আসি। ফার্স্ট লতে কি ছিল, যে ডেল্টা ইউ ইকুয়ালস টু ডাব্লিউ প্লাস কিউ। যেখানে এই ডেল্টা ইউটা কি ছিল, এই ডেল্টা ইউটা ছিল ইউ এর বদল, মানে ইউ ফাইনাল মাইনাস ইউ ইনিশিয়াল। এই ইউটা কি, আবার ইউটা হচ্ছে আন্তঃশক্তি, এই ডাব্লিউটা কি, এই ডাব্লিউটা হচ্ছে কার্য, এই কিউটা ছিল তাপ। এবং সেখানে খেয়াল রাখতে হবে যে আন্তঃশক্তি কিন্তু একটা স্টেট ফাংশন, যদিও কার্য আর তাপটা কিন্তু স্টেট ফাংশন নয়। মানে এক জায়গা থেকে এক জায়গায় যেতে হলে যে পথেই আমি যাই, আন্তঃশক্তির পরিবর্তন শুধুমাত্র নির্ভর করবে ফাইনাল কোথায় যাচ্ছি আর ইনিশিয়াল কোথা থেকে শুরু করেছি। কার্য আর তাপ এটা কিন্তু পথের উপর নির্ভরশীল, কিন্তু ফার্স্ট ল কি বলছে, যে যদিও কার্য আর তাপ পথের উপর নির্ভরশীল, তবুও কার্য আর তাপের যোগফল, কোন একটি প্রক্রিয়া কার্য আর তাপের যোগফল, সেটা শুধুমাত্র ফাইনাল আর ইনিশিয়াল পয়েন্টের উপরে নির্ভর করবে আন্তঃশক্তির মতোই। সেটা কিন্তু কোন পথে যাচ্ছি তার উপর নির্ভর করবে না। আলাদা আলাদা করে কার্য আর আলাদা আলাদা করে তাপ নির্ভর করতে পারে পথের উপর, কিন্তু এদের যোগফলটা নির্ভর করবে না। এদের যোগফলটা কেবলমাত্র কোথা থেকে শুরু করছে আর কোথায় শেষ করছে তার উপর নির্ভর করবে, কারণ সেই দুটোর যোগফল আন্তঃশক্তি পরিবর্তনের সাথে সমান। এটা ফার্স্ট ল বলছে। আচ্ছা, এবার দেখা যাক তাহলে বিভিন্ন ক্ষেত্রে ফার্স্ট ল এর এক্সপ্রেশন গুলো কিরকম হয়। তাহলে ধর আমরা আগের দিন যেমন নিয়েছি ফ্রি এক্সপ্যানশন, ফ্রি এক্সপ্যানশন বা বাংলায় যেটাকে বলছিলাম মুক্ত সম্প্রসারণ। আচ্ছা, মুক্ত সম্প্রসারণের স্পেশাল কেস আমরা কি দেখেছি, আমরা দেখেছি মুক্ত সম্প্রসারণে কার্য ডাব্লিউ সমান সমান শূন্য হয়। কারণ কি, পি এক্সটার্নাল সমান সমান শূন্য, সেটা কিন্তু মুক্ত সম্প্রসারণ বলেছিলাম আমরা, যে কোনো বাহ্যিক চাপ নেই তার বিরুদ্ধে সম্প্রসারণ হচ্ছে। তাহলে পি এক্সটার্নাল জিরো হওয়ার জন্য কার্য শূন্য হবে। তাহলে ফার্স্ট লওয়ার ফর্মটা কি হবে, সেক্ষেত্রে ডেল্টা ইউ ইকুয়ালস টু কিউ। তাহলে এটা হচ্ছে মুক্ত সম্প্রসারণে ফার্স্ট ল এর ফর্ম, যেখানে ডাব্লিউটা জিরো। এগুলো মুখস্থ রাখতে হবে এমন না, জাস্ট বুঝে নে যে কি করে কি হচ্ছে। আচ্ছা, এটা কিন্তু নির্ভর করছে না যে আমি প্রসেসটাকে রিভার্সিবলি করছি না ইরিভার্সিবলি করছি, ঠিক আছে, এটার সাথে কোনো সম্পর্ক নেই। ফার্স্ট ল এইটা সবসময় সত্যি, ঠিক আছে, এর সাথে রিভার্সিবিলিটি ইরিভার্সিবিলিটি কোনো সম্পর্ক নেই, এটা খেয়াল রাখতে হবে কিন্তু, ঠিক আছে, যে এইটা সবসময় সত্যি, রিভার্সিবল নাকি
ইররিভার্সিবল প্রসেসটা হচ্ছে তার উপর কিছু নির্ভর করছে না, তার উপর এইটা নির্ভর করছে না। ফলে এরপরে আমি যা যা লিখবো সবই কিন্তু রিভার্সিবল এবং ইরিভার্সিবল দু ক্ষেত্রেই সত্যি, মানে ওটার উপর কোনো নির্ভরশীলতা নেই, কারণ ফার্স্ট ল ওটার উপর কোনো নির্ভরশীলতা নেই। তাহলে ডেল্টা ইউ ইকুয়ালস টু কিউ, তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে অনেক সময় করে বলা হয় যে মুক্ত সম্প্রসারণে, মুক্ত সম্প্রসারণের ক্ষেত্রে তাপ একটি স্টেট ফাংশনের মতো বিহেভ করে, স্টেট ফাংশনের মতো বিহেভ করে। কেন? কারণ কিউ একটা স্টেট ফাংশন, তাহলে কিউ এর বদল সবসময় তাপ হয়ে যাচ্ছে এই ক্ষেত্রে, এই স্পেশাল কেসটায়। সেই জন্য আমরা বলতে পারি মুক্ত সম্প্রসারণের ক্ষেত্রে তাপ একটি সেট ফাংশনের মতো বিহেভ করে, তার মানে এটা আর পথের উপর নির্ভরশীল থাকবে না তাপটা, সেক্ষেত্রে এই পার্টিকুলার ক্ষেত্রটায় তাপ কি হয়ে যাবে, পথ উম, মানে ইন্ডিপেন্ডেন্ট। আমরা বাংলা কি বলেছিল, সেট ফাংশনের বাংলা কি বলেছিলাম আমরা, খেয়াল আছে কারো? পথ নিরপেক্ষ। হ্যাঁ, পথ নিরপেক্ষ বা অবস্থা নির্ভর। তো এক্ষেত্রে এটা পথ নিরপেক্ষ অপেক্ষকের মতো ব্যবহার করছে তাপ। খেয়াল রাখতে হবে তাপ কিন্তু পথ নিরপেক্ষ নয়, এই স্পেশাল কেসটায় তাপ পথ নিরপেক্ষ অপেক্ষকের মতো ব্যবহার করছে। তাহলে এটা একটা হলো স্পেশাল কেস। আমরা কয়েকটা স্পেশাল কেসই দেখছি এখন আসলে। আচ্ছা, আর স্পেশাল কেস কি হতে পারে? ধর আইসোকোরিক প্রসেস বা সম আয়তনিক প্রক্রিয়া। সমআয়তনিক প্রক্রিয়া আমরা কি দেখেছি? এক্ষেত্রেও ডাব্লিউ সমান সমান জিরো। তার কারণ কি ছিল? তার কারণ ছিল ডেল্টা ভি, আয়তনের পরিবর্তন সেটা জিরো ছিল, সেই জন্য কার্য শূন্য হচ্ছিল। তাহলে আবার কার্য শূন্য হলে কি হবে? সুতরাং ডেল্টা ইউ ইকুয়ালস টু কিউ। ঠিক আছে, তাহলে আবারও এই ক্ষেত্রে বলতে পারি সমআয়তনিক প্রক্রিয়ার ক্ষেত্রে তাপ একটি, যেটা একটু কপি করে দিচ্ছি আমি, তাপ একটি স্টেট ফাংশনের মতো করে বিহেভ করে। তানিশা, বুঝতে পারছিস? হ্যাঁ হ্যাঁ। হুম। আচ্ছা, আকাশ বোঝা যাচ্ছে তো নাকি? হুম হুম হুম। হুম। হ্যাঁ, তো আবারও যেটা বলছি যে এক্ষেত্রে কিন্তু ডিপেন্ড করছে না আমি প্রসেসটাকে রিভার্সিবলি করছি না ইরিভার্সিবল করছি, কারণ ফার্স্ট ল তার উপর নির্ভর করে না। আচ্ছা, আর কি হতে পারে? আর হতে পারে ধর সাইক্লিক প্রসেস। আচ্ছা, তার আগে হচ্ছে ধর অ্যাডিয়াবেটিক প্রসেস, অ্যাডিয়াবেটিক প্রসেস বা রুদ্ধতাপ প্রক্রিয়া। আচ্ছা, আবারও বলছি, এগুলো মুখস্থ রাখতে হবে এমন নয় কিন্তু, ঠিক আছে? জাস্ট বুঝে নিতে হবে যে কোথায় কি হচ্ছে, মানে মুখস্থ বা মাথায় রাখতে কোনটা হবে যে ফ্রি এক্সপ্যানশন কাকে বলে, আইসোকোরিক প্রসেস বা সমআয়তনিক প্রক্রিয়া কাকে বলে, সেটা বুঝতে হবে, এবং ফার্স্ট লটা মাথায় রাখতে হবে অবশ্যই। তাহলে বাদ বাকিটা নিজে নিজে করে নেওয়া যাবে। আমি জাস্ট বিভিন্ন স্পেশাল কেস দেখে বুঝিয়ে দিচ্ছি, এগুলো সব করে মুখস্থ রাখতে হবে না। আচ্ছা, অ্যাডিবেটিক প্রসেসে কি হয়? অ্যাডিবেটিক প্রসেস বা রুদ্ধতাপ প্রক্রিয়া শর্ত কি ছিল মনে আছে কারো? কোনটাকে আমরা অ্যাডিবেটিক প্রসেস বলি? কি হলে হ্যাঁ, তাপের আদান প্রদান হবে না। তাপের আদান প্রদান হবে না, তাহলে কিউ সমান সমান শূন্য। তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাবে? ডেল্টা ইউ ইকুয়ালস টু জাস্ট ডাব্লিউ। কিউ প্লাস ডাব্লিউ ছিল, কিউ শূন্য, তাহলে ডেল্টা ইকুয়ালস টু ডাব্লিউ। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কার্য একটি স্টেট ফাংশনের মতো বিহেভ করে। তাহলে এরকম করে বলি যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যখন যোগ আকারে থাকছে মানে তখন তখনও বলা যাবে না কেন? মানে আলাদা আলাদা করে যদি দুটো বিহেভ করতে পারে তো একসাথে তাহলে বিহেভ বলতে করছে হবে কেন? দুটো যোগফল, তাহলে বলতে হবে দুটো যোগফল। আচ্ছা আচ্ছা। কখনোই আলাদা আলাদা করে দুটো না, না।
দ্রুততরী প্রক্রিয়া কার্য একটি স্টেট ফাংশনের মতো বিহেভ করে। আচ্ছা, আরেকটা স্পেশাল কি কি হতে পারে? সাইক্লিক প্রসেস, সাইক্লিক প্রসেস বা চক্রীয় প্রক্রিয়া, চক্রীয় প্রক্রিয়া। চক্রীয় প্রক্রিয়া কি হয়? আমরা জানি যে যেহেতু ইউ একটা স্টেট ফাংশন, যেহেতু ইউ স্টেট ফাংশন, চক্রীয় প্রক্রিয়া মানে কি যেখান থেকে শুরু হয়েছিল সেখানেই এসে আবার শেষ হয়। ঠিক আছে, ফাংশন, তার মানে চক্রীয় প্রক্রিয়া ইউ ফাইনাল সমান সমান ইউ ইনিশিয়াল। তার মানে ডেল্টা ইউ, ইউ এর পরিবর্তন সেটা শূন্য। কারণ কি? ইনিশিয়াল স্টেট আর ফাইনাল স্টেট সেমই হবে। ইনিশিয়াল স্টেট ইজ ইকুয়ালস টু ফাইনাল স্টেট। এটাই চক্রীয় প্রক্রিয়া বা সাইক্লিক প্রসেসের ডেফিনিশন। তাহলে সেক্ষেত্রে কি হবে? সুতরাং ডাব্লিউ প্লাস কিউ সেটা জিরো হতে হবে, কারণ ডাব্লিউ প্লাস কিউ ইকুয়ালস টু ডেল্টা ইউ, আর চক্রীয় প্রক্রিয়া ডেল্টা ইউ জিরো। তাহলে কি হতে হবে? ডাব্লিউ ইকুয়ালস টু মাইনাস কিউ। তাহলে এক্ষেত্রে কি বলতে পারি? চক্রীয় প্রক্রিয়ায়, আবারও বলছি, রিভার্সিবল কি রিভার্সিবল নির্ভর করছে না কিছু। চক্রীয় প্রক্রিয়ায় যতটা তাপ, ডাব্লিউ ইকুয়ালস টু মাইনাস কিউ বলতে কি বলতে চাইছে? মানটা সমান, চিহ্নটা উল্টো, ঠিক আছে? তাহলে যতটা তাপ শোষিত হবে ততটা কার্য সিস্টেম করবে। ঠিক আছে, সিস্টেম যদি তাপ শোষণ করে তাহলে ওকে কার্য করতে হবে, কারণ ওর আন্তঃশক্তি কোনো বদল ঘটানো চলবে না। তাহলে যদি 5 জুল তাপ নেয়, ওকে 5 জুল কার্য ফেরত দিয়ে দিতে হবে, কারণ ও রাখতে পারবে না, ওর আন্তঃশক্তির কোনো বদল ঘটানো যাবে না চক্রীয় প্রক্রিয়ায়। আন্তঃশক্তির বদল সমান সমান শূন্য হতে হবে। আর যদি উল্টোটা হয়, যে যতটা কার্য যদি কার্য শোষণ করে বা কার্য পায়, যতটা কার্য পাবে ততটা তাপ বর্জন করতে হবে। তাহলে ও যদি তাপ পায়, তাহলে সেই তাপটাকে কার্য ফর্মে ওকে দিয়ে দিতে হবে ফেরত, কারণ ও নিজের আন্তঃশক্তির বদল ঘটাতে পারবে না। আর যদি ও কার্য পায়, মানে আমরা ওর উপর কার্য করি, তাহলে ওটাকেও তাপ হিসেবে বর্জন করে ফেলতে হবে, ও আন্তঃশক্তির বদল ঘটাতে পারবে না। চক্রীয় প্রক্রিয়া খেয়াল রাখতে হবে এটা। আরেকটা কি আছে? একটা স্পেশাল কেস কি হতে পারে? ধর আইসোলেটেড সিস্টেমের ক্ষেত্রে, আইসোলেটেড সিস্টেম এর ক্ষেত্রে, বা আইসোলেটেড সিস্টেমের বাংলা কি ছিল? নিঃসঙ্গ সিস্টেম, নিঃসঙ্গ সিস্টেমের ক্ষেত্রে আমরা কি জানতাম? আইসোলেটেড সিস্টেমের ডেফিনেশন কি ছিল? যে নিজের এনভায়রনমেন্টের সাথে কোনো রকম শক্তি বা মাস বা ভরের আদান প্রদান করতে পারে না। তাহলে আইসোলেটেড সিস্টেম শক্তি ও ভরের আদান প্রদান আম, পরিবেশের সাথে, অবশ্যই নিজের মধ্যে করতে পারে, পরিবেশের সাথে করতে পারে না। এটা হবে না। তাহলে যদি শক্তি আর ভরের আদান প্রদান না থাকে, তাহলে ইউ বা আন্তঃশক্তি এটা কোনোভাবে বাড়তে বা কমতে পারবে না। সম্ভব নয়। তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে ডেল্টা ইউ এটা শূন্য, কিন্তু এটা শূন্য যেভাবে সাইক্লিক প্রসেস হচ্ছে সেভাবে নয় কিন্তু। তার কারণ কিউটাও আলাদা করে শূন্য, আর ডাব্লিউটাও আলাদা করে শূন্য। এটা খেয়াল রাখতে হবে কিন্তু, যে আইসোলেটেড সিস্টেমের ক্ষেত্রে সিস্টেম তার পরিবেশের সাথে কোনো রকম শক্তি, কোনো রকম ভর, কোনো কিছু আদান প্রদান করতে পারছে না। তাই তার প্রতিটা জিনিস, তার কোনো তাপের আদান প্রদান নেই, তাই তাপ শূন্য। কোনো কার্যের আদান প্রদান নেই, কারণ কার্য একরকম শক্তি, শক্তির আদান প্রদান তো বন্ধ করতে হবে, কারণ আইসোলেটেড সিস্টেম বলেছি আমি। তাহলে এটাও শূন্য।
তাই জন্য ডেল্টা ইউ শূন্য। এটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে? তাহলে এটা কিরকম করে লেখা যাক, এটাকে নিচে লিখে দিই। তাই জন্য ডেল্টা ইউ শূন্য। তাহলে এই কটা স্পেশাল কেস আমরা আলোচনা করলাম, এবং আবারও বললাম এর সাথে রিভার্সিবিলিটি বা ইরিভার্সিবিলিটি, পরবর্ত বা অপরবর্ত প্রক্রিয়ার কোনো সম্পর্ক নেই। ফার্স্ট ল সবার ক্ষেত্রেই প্রযোজ্য, তাই এগুলো সবার ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে আমরা 4-5টা স্পেশাল কেস দেখলাম। একটা হচ্ছে ফ্রি এক্সপ্যানশনের ক্ষেত্রে মুক্ত সম্প্রসারণে কি হয়, সমায়তনিক প্রক্রিয়া কি হয়, রুদ্ধতাপ প্রক্রিয়া, চক্রীয় প্রক্রিয়া কি হয়, এবং আইসোলার সিস্টেমের ক্ষেত্রে ফার্স্ট ল এর ফর্মটা কি হয়। তাহলে এটা হচ্ছে ফার্স্ট ল এর বিভিন্ন স্পেশাল কেসে ফার্স্ট ল এর ফর্ম। বল, এখান থেকে কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করে নেন, তারপরে আমরা পরের দিকটা যাবো। না, নাই। তানিশা ঠিক আছে? ঠিক আছে। বেশ। তাহলে এইবার আমরা কার্য ব্যাপারটাকে ভালো করে বুঝেছি। তাপ ব্যাপারটা নিয়ে খুব বেশি দেখা দেখি কিছু নেই। উম, 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 ঠিক আছে, তাপ ব্যাপারটাকে আমরা আপাতত অ্যাভয়েড করছি। আমরা এবার যেটা বুঝবো সেটা হচ্ছে আন্তঃশক্তি ব্যাপারটা। আরেকটু ডিটেলে আমরা একটু বোঝার চেষ্টা করবো। আন্তঃশক্তি বা ইন্টারনাল এনার্জি। আন্তঃশক্তির একটা বেসিক ডেফিনেশন আমরা দিয়েছিলাম, যে আন্তঃশক্তি মানে হচ্ছে যে একটা সিস্টেমের মধ্যে তার সমস্ত রকম শক্তির যোগফল মিলিয়ে হচ্ছে তার আন্তঃশক্তি বা ইন্টারনাল এনার্জি হচ্ছে। এবং আমরা এটাও বলেছিলাম যে আন্তঃশক্তির আমরা অ্যাবসলিউট মান, পরম মান আমরা মাপার চেষ্টা করবো না, রাদের কোনো প্রক্রিয়ায় তার যে বদলটা হচ্ছে আমরা শুধুমাত্র সেটা নিয়ে কনসার্ন থাকবো। তো এবার আমরা একটু আন্তঃশক্তির ভেতরের ম্যাথমেটিক্যাল পার্টটা বুঝতে চাইছি, যে আন্তঃশক্তি কিসের উপর নির্ভর করে, ঠিক আছে, কিসের উপর নির্ভর করতে পারে। তাহলে এরকম করে বলা যেতে পারে যে এবং আমরা এক্ষেত্রে শুধুমাত্র গ্যাসিয়াস সিস্টেম নিয়ে ভাববো, কারণ সেটাই সিম্পল। তাহলে গ্যাসিয়াস সিস্টেমের ক্ষেত্রে আন্তঃশক্তি তার অবস্থার উপর নির্ভর করবে। আচ্ছা, অবস্থা মানে এখানে শুধু কঠিন তরল গ্যাসের কথা বলছি না, কি বলছি, কি বোঝাতে চাইছি বলছি, নির্ভর করবে। আর গ্যাসের অবস্থা মানে গ্যাস কোন অবস্থায় আছে ঠিক করে তার টেম্পারেচার, তার প্রেশার, তার ভলিউম, এইগুলো দিয়ে। অবশ্যই এখানে নাম্বার অফ মোলও থাকবে। আচ্ছা, আমি এই সমস্তটা বলার সময় ধরে নিচ্ছি যে এনটা হচ্ছে কনস্ট্যান্ট, নাম্বার অফ মোল বা নাম্বার অফ পার্টিকেল যাই বল, সেটা হচ্ছে কনস্ট্যান্ট ধরে নিচ্ছেন। তাহলে গ্যাসের অবস্থা ঠিক করে এই টেম্পারেচার, প্রেশার, ভলিউম, এই সাপেক্ষে আমি বলছি যে আন্তঃশক্তি অবস্থার উপর নির্ভর করবে। তাহলে ইউও কিসের উপর নির্ভর করবে? তাহলে ইউ বা আন্তঃশক্তি নির্ভর করবে টি পি ভি এর উপর। ইউ মানে আমি ইউ এর পরম মানের কথাই বলছি, যেটা আমরা বলছিলাম যে আমরা কখনো নির্ণয় করতে পারবো না। আমি সেই পরম মানটাই বোঝার চেষ্টা করছি কিসের কিসের উপর নির্ভর করতে পারে। এবার এখন তাহলে ইউ আমরা দেখলাম যে গ্যাসের ক্ষেত্রে অন্তত টেম্পারেচার, প্রেশার, ভলিউম এই তিনটের উপর নির্ভর করবে। কিন্তু এখন আমরা জানি যে প্রায় সমস্ত গ্যাসের ক্ষেত্রেই টিপিভি কে টিপিভি এর মধ্যে কোনো একটা সম্পর্ক থাকে। যেমন আদর্শ গ্যাসের ক্ষেত্রে এই সম্পর্কটা কি? পিভি ইকুয়ালস টু এনআরটি। এই যে সম্পর্কটা, এই ধরনের সম্পর্ককে বলে অবস্থার সমীকরণ, ইংলিশে বলে ইকুয়েশন অফ স্টেট। ইকুয়েশন অফ স্টেট। ইকুয়েশন অফ স্টেট কি জিনিস? বেসিক্যালি গ্যাসের ক্ষেত্রে
যে সমীকরণ বা যে সম্পর্ক গ্যাসের টেম্পারেচার, প্রেশার আর ভলিউমের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করে, একটা একটা রিলেশন এস্টাবলিশ করে, সেটাকে বলে অবস্থা সমীকরণ। আদর্শ গ্যাসের ক্ষেত্রে যেটা এই জিনিসটা, এরকম প্রতিটা গ্যাসের ক্ষেত্রেই কমপ্লিকেটেড হলেও এরকম একটা অবস্থা সমীকরণ টেম্পারেচার, প্রেশার, ভলিউমের সাপেক্ষে থাকে। তার মানে আমরা কি দেখতে পাচ্ছি, যে ইউ, ভালো করে বোঝার চেষ্টা কর, যে ইউ এই তিনটে জিনিসের উপর নির্ভর করতে পারে, কিন্তু এই তিনটে জিনিস আবার একে অপরের মধ্যে নির্ভরশীল, কোন একটা সমীকরণ দিয়ে নির্ভরশীল। তাই এবার ভাবার চেষ্টা করো একটুখানি, যে আমি যদি বলি যে জাস্ট সহজ জিনিস বোঝাচ্ছি, ধর ওয়াই ইকুয়ালস টু এক্স প্লাস জেড, বোঝার চেষ্টা কর যে এরকম যদি একটা সমীকরণ এই তিনজনের মধ্যে থাকে, তাহলে এই সমীকরণে কার কতজন স্বাধীনভাবে ভ্যারি করতে পারে বলতে পারিস? যে আমার কাছে তিনটে চলরাশি আছে, তাদের মধ্যে একটা সম্পর্ক আছে, তাহলে এই চলরাশিগুলোর মধ্যে আসলে কজন স্বাধীন? মানে কজনকে আমি স্বাধীন ইচ্ছে মতো ভ্যারি করাতে পারি? স্বাধীন তো মনে হয় কেউই হবে না নাকি? উহুম। কারণ কেন এক্স কি এর বলতে মান পারিস? বদলালে জেড এর মানও বদলাবে। আচ্ছা আচ্ছা, মানে ওই ওয়াইটাই মানে যে কোনো একজনই হতে পারে তার মানে, হ্যাঁ। উহুম। আরেকটু করে ভাব। একজনই তো হওয়ার কথা, কারণ এক্স এর মান বদলালে জেড এর মান বদলাতে বাধ্য। কেন এক্স এর মান বদলে জেড এর মান কেন বদলাতে বাধ্য? যদি তার এক্স এর মান কারণ আমি বদলাই আর জেড এর মান বদলাই, কারণ ওয়াই কি ফিক্সড? ওয়াই তো ফিক্সড আমি বলিনি। তাহলে কেউই হবে না, আমি যেটা প্রথমে বললাম। কেন কেউই হবে না? বোঝার চেষ্টা কর না, যে আমি যদি এক্স কেও তো ইচ্ছা মতো বদলাতে পারি, জেড কেও তো ইচ্ছা মতো বদলাতে পারি, কিন্তু তাহলে আমার ওয়াইটা আমার হাতে থাকবে না। ওয়াইটা এক্স আর জেড যেভাবে বদলাবো তার উপর নির্ভরশীল হয়ে যাবে। বা আমি ওয়াই কে আর এক্স কে তো নিজের মতো করে বদলাতে পারি, কিন্তু তাহলে জেডটা আমার হাতে থাকবে না, জেড এর উপর আমার কোনো কন্ট্রোল থাকবে না আমি যদি এক্স আর ওয়াই কে ইচ্ছে মতো বদলাই। বা আমি তো ওয়াই আর জেড কে ইচ্ছে মতো বদলাতে পারি, কিন্তু তাহলে এক্স এর উপর আমার কোনো কন্ট্রোল থাকবে না। বুঝতে পারছিস না? বুঝতে পারছিস না? হুম। মানে মানে এটাকে এরকম করে ভাব যে উম উম, উম, ধর আলুর প্রতি কেজির দাম, ঠিক আছে, ধর এরকম করে বলি যে আলুর প্রতি কেজির দাম, বোঝানোর জন্যই বলছি, ঠিক আছে, আর তুই কতটা আলু কিনবি, আর তোকে কত পয়সা দিতে হবে, তোকে কত খরচ করতে হবে, এই তিনটে রাশি আছে। এর মধ্যে সম্পর্ক কি আছে? এর মধ্যে সম্পর্ক হচ্ছে যে খরচ সমান সমান কত কেজি কিনছিস গুণ প্রতি কেজির দাম। তাহলে এখানে তিনটে ভ্যারিয়েবল আছে, খরচটা একটা ভ্যারিয়েবল, কত কেজি কিনছিস এটা ভ্যারিয়েবল, প্রতি কেজির দাম একটা ভ্যারিয়েবল। এর ভাবার চেষ্টা কর যে এর মধ্যে কোন দুটো স্বাধীন বা কটা স্বাধীন, ঠিক আছে? তো তুই ঠিক করলি আমি খরচটা কিছু একটা করব, আর তুই কত কেজি কিনবি সেটাও ঠিক করে নিয়েছিস, বা ধর দামটা ফিক্সড হয়ে আছে আর খরচও ফিক্সড, তাহলে কিন্তু তুই কত কেজি কিনবি এটা তোর হাতে নেই। যেই মুহূর্তে তুই খরচটা ফিক্স করে নিয়েছিস যে আমি 50 টাকা খরচা করবো, আর ধর প্রতি কেজির দাম 10 টাকা, তাহলে তুই কত কেজি কিনতে পারবি এটা তোর হাতে নেই। এবার তোকে ওই সম্পর্ক অনুযায়ী হিসেব করতে হবে যে আচ্ছা 50 টাকা আমি খরচা করতে চাইছি, প্রতি কেজির দাম 10 টাকা, তাহলে আমি 5 কেজি কিনতে পারবো। ওটা কিন্তু তুই আর ঠিক করতে পারবি না, যে হচ্ছে আমি 50 টাকা খরচা করতে চাইছি, প্রতি কেজির দাম 10 টাকা, তাহলে আমি 8 কেজি কিনবো, না ওটা হবে না। বা ধর তুই ঠিক করলি যে আমি 8 কেজি কিনবো, প্রতি কেজির দাম 10 টাকা, তাহলে খরচটা তোর হাতে নেই, মানে তোর হাতে, মানে তুই আর ঠিক করতে পারবি না, ওটা 80 টাকাই তোকে দিতে হবে। তাহলে এরকম ক্ষেত্রে সবসময় যেটা হচ্ছে কি, যে যখন তিনটে চলরাশি আছে তার মধ্যে একটা সম্পর্ক এস্টাবলিশ আছে, তাহলে তখন তার মধ্যে সবসময় দুটো স্বাধীন থাকবে, একটা আপনা আপনি ফিক্সড হয়ে যাবে এই সম্পর্কটার দরুন। বুঝতে পারছিস না? বুঝতে পারছিস না? হুম হুম হুম, বুঝেছি বুঝেছি। তাই বুঝতে থেকে বুঝতে পেরেছি। পারছি। বেশ, তাহলে এটা জেনারেল ভাবে যেভাবে করে বলা যায়, জাস্ট আমি বোঝানোর জন্য বলে দিচ্ছি।
যদি আমার কাছে ধর পিটি চলরাশি থাকে এবং তাদের মধ্যে কিউটি স্বাধীন সম্পর্ক থাকে, তবে সেই চলরাশিগুলির মধ্যে পি মাইনাস কিউটি স্বাধীন এবং কিউটি পরাধীন চলরাশি হবে। মানে তুই কি করছিস, তুই ভাব যখন তোর কাছে কোনো সম্পর্ক ছিল না, পিটা চলরাশি আছে, তাদের মধ্যে কোনো সম্পর্ক নেই, তা সবাই স্বাধীন। যেই মতো তুই একটা করে সম্পর্ক এস্টাবলিশ করছিস, তুই একটা জিনিস বেঁধে দিচ্ছিস যে এইটা মেনটেন করতেই হবে, তার মানে ওইটা পরাধীন হয়ে গেল কোনো একটা, ওইটা মানে আমি পার্টিকুলার কোনোটা বলছি না, কোনো কোনো একটা পরাধীন হয়ে গেল। বাদ বাকি সবাইকে যদি তুই ফিক্স করতে যাস তাহলে ওইটা ফিক্সড হয়ে যাবে, মানে ওইটা আপনা আপনি ফিক্সড হয়ে যাবে। তুই যদি আরেকটা নতুন সম্পর্ক এস্টাবলিশ করিস, তাহলে নতুন আরেকটা জিনিস পরাধীন হয়ে গেল, কারণ ওই সম্পর্কটাকেও মেনে চলতে হবে। এরকম করে করে তুই যতগুলো সম্পর্ক এস্টাবলিশ করবি, একটা একটা করে চলরাশি স্বাধীন থেকে পরাধীনের দিকে যেতে থাকবে। এই জন্য মনে কর মানে মানে এর ইউজ তোরা না বুঝেই কোথায় করেছিস, তখন আমরা লিনিয়ার ইকুয়েশন সলভ করবি। ধর 2x+3y সমান সমান 5, আর 7x+10y সমান সমান 22, ঠিক আছে, ধর এরকম। তখন দেখ কি আছে আমার এখানে, আমার এখানে দুটো চলরাশি আছে, এক্স আর ওয়াই, আর দুটোই সম্পর্ক আছে। তার মানে এখানে কেউ স্বাধীন না, মানে স্বাধীন না বলতে এক্স আর ওয়াই ফিক্সড, তার একটা মান আছে, একটা পার্টিকুলার মানের জন্যই এইটা এবং এইটা একসাথে সত্যি হতে পারে, কারণ আমার কাছে দুটো চলরাশি আছে আর দুটোই ইকুয়েশন আছে, আর কেউ এখানে স্বাধীনভাবে ভ্যারি করতে পারে না। কিন্তু যদি আমাকে, কথার কথা বলছি, আমাকে এই একটা ইকুয়েশন দিত আরেকটা না দিত, তখন কি হয়ে যেত, তখন এরকম একটা ইকুয়েশনের জন্য আমরা কি পাই, আমরা একটা লাইন পাই। আমরা যখন গ্রাফে প্লট করি আমরা একটা লাইন পাই, এরকম একটা লাইন পাই। এরকম লাইন মানে কি, এর মধ্যে একটা স্বাধীন, এক্সটা যদি তুই ভ্যারি করতে যাস, ওয়াইটা সেই অনুযায়ী ভ্যারি হবে, ওয়াইটা আর পরাধীন হয়ে গেল। বা তুই যদি ওয়াইটা ভ্যারি করাতে যাস, এক্সটা সেই অনুযায়ী ভ্যারি হবে এই লাইনের উপর থাকতে গেলে। তার মানে দুটো চলরাশি আর একটা সম্পর্ক দিয়ে দিলে একটা স্বাধীন একটা পরাধীন হয়ে যাবে। মনে পড়ছে তোরা মানে মেলাতে পারছিস কি বলতে চাইছি আমি, যে এরকম যদি একটা ইকুয়েশন দিয়ে দেয় তাহলে আমরা জেনারেলি একটা লাইন পাই। লাইন মানে কি, অনেকগুলো হুম পয়েন্ট, হুম হুম মানে অনেকগুলো এক্স ওয়াই বিন্দু, ঠিক আছে। তার মানে এর মধ্যে একটাকে আমি নিজের ইচ্ছে মতো ভ্যারি করাতে পারি। এক্স এর ভ্যালু আমি 5, ধর এটা দেয়নি, এক্স এর ভ্যালু আমি 5 ঠিক করে নিলাম, তাহলে ওয়াই এর ভ্যালু আপনা আপনি ফিক্সড হয়ে যাবে। 5 × 2 = 10, এখান থেকে এই 10টা থেকে মাইনাস করবো, 3 দিয়ে ভাগ করবো। বা যদি ওয়াই ফিক্স করি তাহলে এক্স আপনার ফিক্সড হয়ে যাবে। তার মানে আমাকে ওই লাইনের উপরই থাকতে হবে। আবার এরকম যদি দুটো ইকুয়েশন দিয়ে, তার মানে কি, তার মানে এই ইকুয়েশনের জন্য একটা লাইন পাই, এই ইকুয়েশনের জন্য আরেকটা লাইন পাই। আমাকে দেখতে হয় এক্স আর দুটো লাইনের জন্যই কোন পয়েন্টে এক্স আর ওয়াইটা একই, এই পয়েন্টে, তার মানে এইটা হচ্ছে সলিউশন, এই ইকুয়েশন দুটোর এটা হচ্ছে সলিউশন। তার মানে এক্স আর ওয়াই ফিক্সড, আর অনেকগুলো বিন্দু নেই, একটাই বিন্দু বের হতে হবে। ফলে আমি মধ্য কথা যেটা বলতে চাইছি, যে আমার কাছে যদি ক্যাপিটাল পিটা চলরাশি থাকে, তো তার মধ্যে স্মল কিউটি স্বাধীন সম্পর্ক থাকে, তাহলে ওই চলরাশিগুলির মধ্যে পি মাইনাস কিউটি স্বাধীন চলরাশি হবে আর কিউটি পরাধীন চলরাশি হবে। এবার কোনটাকে তুই স্বাধীন ধরবি কোনটাকে পরাধীন ধরবি সেটা তোর উপর নির্ভর করছে, ঠিক আছে, সেটা সেটা আরবিট্রারি। কিন্তু মোদ্দা কথা, সংখ্যাটা, টোটাল সংখ্যাটা বদলাতে পারবি না তুই। তাহলে এইটা যদি আমরা এই ক্ষেত্রে প্রয়োগ করি, তাহলে এই ক্ষেত্রে, এটা আমরা এই ক্ষেত্রে দেখি, আমার আমার তাহলে আমার চলরাশি কি কি ছিল, টি, পি, ভি, তিনটে ছিল। সম্পর্ক কটা, একটি সম্পর্ক। তাহলে স্বাধীন চলরাশি কটা হবে, তিনটি মোট চলরাশি, একটা সম্পর্ক আছে। স্বাধীন চলরাশি কটা হবে বল। দুটো হবে এখানে। তাহলে দুটি হবে স্বাধীন চলরাশি, কারণ দুটোকে ফিক্স করে দিলে আরেকটা আপনার ফিক্সড হয়ে যাবে। এবার এই দুটোকে তুই কোন কোন দুটো নিবি সেটা তোর উপর নির্ভর করছে, ঠিক আছে।
তাহলে হতে পারে যে তুই যেরকম করে ধরতে চাস, হতে পারে টিপি স্বাধীন, এরকম করে নিতে পারিস, হতে পারে টিভি স্বাধীন, আর হতে পারে ভিপি স্বাধীন। ঠিক আছে, তুই যেরকম করে ইচ্ছা নিতে পারিস, তোর উপর নির্ভর করছে। তাহলে আমি এবার ফিরে যাই আবার, ইউ কিসের উপর নির্ভর করার কথা ছিল? ইউ নির্ভর করার কথা ছিল টিপিভি এর উপর। কিন্তু আমি এক্ষুনি দেখলাম যে টিপিভি তিনজনের স্বাধীনভাবে বদল হতে পারে না। কেন? কারণ তাদের মধ্যে একটা সম্পর্ক আছে, কোনো একটা সম্পর্ক থাকবে, যেটাকে আমরা ইকুয়েশন অফ স্টেট বলছি বা অবস্থা সমীকরণ বলি। তাহলে ইউ কে আমি বলতেই পারি যে এদের মধ্যে যে কোনো দুজনের উপর নির্ভর করে, কারণ আরেকটা তো ওই দুজনের উপরই আবার নির্ভর করে। আমি যদি বলি ইউ টি আর ভি এর উপর নির্ভর করে, তাহলেই মিটে যাবে, কারণ পিটাও তো আবার টি আর ভি এর উপর নির্ভর করবে। ফলে আলাদা করে পি কার বলতে হবে না আমাকে। বা আমি তো বলতে পারি ইউ টি আর পি এর উপর নির্ভর করে, ভিটাকে আমি আর বলবো না। কেন বলবো না? কারণ ভিটা আবারও সেই টি আর পি এর উপর নির্ভর করে। বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে না? হুম বুঝতে হুম পেরেছি। তাহলে তাহলে আমি ইউ কে যে কোনো দুজনের ফাংশন হিসেবে লিখতে পারি, যে কোনো দুজনের উপর নির্ভরশীলতার উপর লিখতে পারি। কনভেনশন অনুযায়ী কি করা হয়, বা রীতি, কনভেনশন অনুযায়ী, এই কনভেনশনটা কেন এসেছে সেটা আমরা পরে একটু বুঝতে পারবো। ইউ কে টি ও ভি এর ওপর নির্ভরশীল এটা ধরে নেওয়া হয়। তাহলে ইউ ইন্টারনাল এনার্জিকে কিসের কিসের উপর নির্ভরশীল ধরা হয়? টেম্পারেচার আর ভলিউমের উপর। ঠিক আছে, পিটাকে ধরা হয় না, আমরা যে কোনো একটাকে বাদ দিতে পারতাম, এক্ষেত্রে পিটাকে বাদ দেওয়া হয় রীতি অনুযায়ী। এর কোনো এক্সাক্ট কোনো কারণ নেই, একটা বেসিক কারণ আমরা একটু পরে, আজকে বা পরের দিন বুঝতে পারবো, কিন্তু আপাতত জেনে রাখ যে এটা একটা রীতি। তাহলে ইউ যদি দুটো জিনিসের উপর নির্ভর হয়, তাহলে ইউকে আমরা কিভাবে লিখবো? ইউ ইজ আ ফাংশন অফ টি অ্যান্ড ভি। এটা আমরা পার্শিয়াল ডেরিভেটিভের সময় বলেছিলাম যে ফাংশন বলতে কি বলতে চাইছি, যে এরকম করে লেখার মানে হচ্ছে যে ইউ টেম্পারেচার আর ভলিউমের উপর নির্ভরশীল। তাহলে ইউ ইজ আ ফাংশন অফ টেম্পারেচার অ্যান্ড ভলিউম। বেশ, যদি ইউ অ্যাজ আ ফাংশন অফ টেম্পারেচার অ্যান্ড ভলিউম হয়, তাহলে এইটা কি রিপ্রেজেন্ট করবে? ডেল্টা ইউ ডেল্টা টি অ্যাট কনস্ট্যান্ট ভি, এটা কি রিপ্রেজেন্ট করবে? আমরা যে পার্শিয়াল ডেরিভেটিভ পড়তে গিয়ে দেখেছি যে যখন ভি ধ্রুবক, বা যখন ভি পরিবর্তন হচ্ছে না, পরিবর্তন হচ্ছে না, তখন টি এর বদলের সাথে ইউ এর বদলের হার, তাহলে ডেল ইউ ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি, ঠিক যেমন আমার ডেল ওয়াই ডেল এক্স এরকম করে পড়েছিলাম, ঠিক তেমনি ডেল ইউ ডেল টি এট কনস্ট্যান্ট ভি এটা কি রিপ্রেজেন্ট করবে? যখন ভি কনস্ট্যান্ট, ভি পরিবর্তন হচ্ছে না, তখন টি এর বদলের সাথে ইউ এর বদল কত কিরকম করে হচ্ছে, এটা রিপ্রেজেন্ট করে ডেল ইউ ডেল টি এট কনস্ট্যান্ট ভি। ঠিক আছে, একই রকম ভাবে ডেল ইউ ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি এটা কি রিপ্রেজেন্ট করবে? এটা রিপ্রেজেন্ট করবে যখন টি পরিবর্তন হচ্ছে না, তখন ভি এর বদলের সাথে ইউ এর বদলের হার। এটা বোঝা যাচ্ছে? আমরা পার্শিয়াল ডেরিভেটিভ যখন পড়েছি তখন এটা বলেছিলাম যে এটা হচ্ছে যখন একটা জিনিস দুটো চলরাশির ফাংশন হয়, তখন আমি কি করে বদলের হার মাপি? তখন কিন্তু টোটাল ডেরিভেটিভ করি না, তখন পার্শিয়াল ডেরিভেটিভ করি। যে টি এর বদলের সাপেক্ষে ইউ এর বদলের হার যখন ভি কনস্ট্যান্ট, আবার ভি এর বদলের সাপেক্ষে ইউ এর বদলের হার যখন টি কনস্ট্যান্ট। তাহলে এটাই হচ্ছে সেই দুটো পার্শিয়াল ডেরিভেটিভ। বুঝতে পারছিস না বুঝতে পারছিস না? হুম, আচ্ছা। বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে যেহেতু ইউ স্টেট ফাংশন, যেহেতু ইউ স্টেট ফাংশন, আমরা কি দেখেছিলাম স্টেট ফাংশন হলে অয়েলার্স রেসিপ্রোসিটি প্রিন্সিপাল মেনে চলবে। অয়েলার্স রেসিপ্রোসিটি প্রিন্সিপাল মানবে। তো সেক্ষেত্রে এটা কিভাবে লিখবো? অয়েলার্স রেসিপ্রোসিটি প্রিন্সিপাল কি ছিল? সেকেন্ড ডেরিভেটিভ ছিল।
তাহলে প্রথম নিলাম একটা v এর সাপেক্ষে, তারপর সেটাকে নেব t এর সাপেক্ষে। তাহলে এটা এখানে t লিখতে হবে, এটা এখানে v লিখতে হবে, আর উল্টো 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 অর্ডারে করতে হবে। এটা প্রথমে t এর সাপেক্ষে নিতে হবে, তারপর সেটাকে v এর সাপেক্ষে নিতে হবে কনস্ট্যান্ট t। তাহলে সেটা কিভাবে লিখবো? ডেল টু ইউ ডেল টি ডেল ভি ইজ ইকুয়ালস টু ডেল টু ইউ ডেল ভি ডেল টি। তাহলে এটা হচ্ছে অয়েলার্স রেসিপ্রোসিটি প্রিন্সিপালের ফর্ম ইউ এর জন্য। পরিষ্কার? হুম। বেশ। আচ্ছা, এবার এখানে আরেকটা জিনিস, ইউ এর বদল। ঠিক আছে, এবার আমরা ইউ এর বদলের উপর ফোকাস করি। আচ্ছা, ইউ এর বদল কি কিভাবে হতে পারে? দুভাবে হতে পারে। একটা হচ্ছে টি এর বদলের জন্য, আরেকটা হচ্ছে ভি এর বদলের জন্য। টেম্পারেচার বদল হলে ইউ এর বদল হতে পারে, আবার ভলিউম চেঞ্জ হলে ইউ এর বদল হতে পারে। আচ্ছা, তো এই দুটো বদলকে আমি কিভাবে লিখতে পারি? এই দুটো বদলকে আমি কিভাবে লিখতে পারি? এই টি এর বদলের জন্য বদলটাকে কিভাবে লিখতে পারি? ইউ এর বদলটা আমি লিখতে পারি যে টি এর বদলের সাপেক্ষে ইউ এর বদলের হার গুণ টি এর বদল। কি বলতে চাইছি এখানে আমি? আমি বলতে চাইছি যে, ধর আমি অন্য একটা সিম্পল উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। ধর ওয়াই এক্স এর উপর নির্ভরশীল। তাহলে আমি বুঝতে চাইছি যে এক্স এর বদলের জন্য ওয়াই এর বদল কিভাবে হচ্ছে। তাহলে সেটা আমরা কিভাবে করতে পারি? আমি করতে পারি যে এক্স এর একক বদলের জন্য ওয়াই এর কতটা বদল হয়, ধর সেটাকে লিখি এরকম করে ডি ওয়াই ডি এক্স। এটা কি বোঝায়? এক্স এর একক বদলের জন্য ওয়াই কতটা বদল হচ্ছে, গুণ এক্স এর কতটা বদল হচ্ছে, গুণ এক্স এর কতটা বদল হচ্ছে। তাহলে যদি আমি এভাবে লিখি, এটাই তো রিপ্রেজেন্ট করবে যে ওয়াই এর কতটা বদল হচ্ছে। বুঝতে পারছিস না? বুঝতে পারছিস না? ওয়াই এক্স এর ফাংশন, আমি এক্স এর বদলের সাপেক্ষে ওয়াই এর বদলের হার জানি। এক্স এর বদলের সাপেক্ষে ওয়াই এর বদলের হার মানে কি? এক্স এর একক বদলের জন্য ওয়াই এর কতটা বদল হয়। এটার সাথে যদি আমি গুণ করে দিই এক্স এর আসলে কতটা বদল হচ্ছে। এটাই আলুর দামের মতোই ব্যাপার। ঠিক আছে, আলুর 1 কেজির জন্য দাম কত, গুণ আমি কত কেজি কিনছি, তাহলেই আমি টোটাল দামটা পাবো। একই রকম ভাবে এক্স এর বদলের সাপেক্ষে ওয়াই এর বদলের হার, তার মানে হচ্ছে এক্স এর একক বদলের জন্য ওয়াই এর কতটা বদল হচ্ছে, গুণ এক্স এর আসলে কতটা বদল হচ্ছে। সেটা করলেই তো আমি ওয়াই এর বদলটা পেয়ে যাবো। বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে না? হুম 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 বুঝে গেছি। বুঝতে পেরেছি। হুম। তাহলে একই রকম ভাবে ভি এর বদলের জন্য বদল কিভাবে করব? তাহলে ভি এর বদলের জন্য ভি এর বদলের সাপেক্ষে ইউ এর বদলের হার। ঠিক আছে, হার মানে কিন্তু একক বদলের জন্য ওটার বদল, গুণ ভি এর বদল। তাহলে এটাকে ম্যাথমেটিক্যালি কি করে লিখে? এটাকে ম্যাথমেটিক্যালি লিখে যে ইউ এর বদল ডিইউ, ডিইউ বলতে স্মল ইউ এর স্মল বদল, সমান সমান টি এর বদলের সাপেক্ষে ইউ এর বদলের হার কত, ডেল ইউ ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি, গুণ টি এর বদল মানে ডিটি, যোগ ভি এর বদলের সাথে ইউ এর বদলের হার গুণ ভি এর বদল। ভালো করে এই সম্পর্কটা বোঝার চেষ্টা কর, কি এখানে কি করতে চাইছি ম্যাথমেটিক্যালি। ম্যাথমেটিক্যালি বলছে যে ইউ এর বদল আসলে দুটো কারণে হতে পারে। এই একটা ফ্যাক্টরের জন্য হতে পারে, এই একটা ফ্যাক্টরের জন্য হতে পারে। এই ফ্যাক্টরটা কি বলছে? বলছে টেম্পারেচারের বদলের জন্য ইউ এর বদল। সেটা কি করে মাপছে? টেম্পারেচারের বদলের সাপেক্ষে ইউ এর বদলের হার, বা টেম্পারেচারের একক বদলের জন্য ইউ এর কতটা বদল হচ্ছে, গুণ আসলে টেম্পারেচারের কতটা বদল হচ্ছে। ওই আবার 1 কেজি আলুর দাম এবং কত কেজি আলু কিনতে গেছে। ঠিক আছে, একই রকম ভাবে ভি এর ক্ষেত্রে কি হচ্ছে? ভি এর একক বদলের জন্য ইউ এর কতটা বদল হচ্ছে, বা ভি এর সাপেক্ষে ইউ এর বদলের হার গুণ ভি এর কতটা বদল হচ্ছে। বোঝা গেছে না? বোঝা যাচ্ছে না ম্যাথমেটিক্যাল ফর্মটা? হুম 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 বুঝতে পেরেছি।
তাহলে টি এর সাপেক্ষে ইউ এর বদলের হার, আর এটা হচ্ছে টি এর বদল। একই রকম ভাবে ভি এর সাপেক্ষে ইউ এর বদলের হার, এটা হচ্ছে ভি এর বদল। তাহলে এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট ইকুয়েশন। আরে বারবার করে ওটাই হচ্ছে কেন? বেশ, তাহলে আমরা এস্টাবলিশ করে ফেললাম যে ইউ এর বদলকে আমরা ম্যাথমেটিক্যালি কিভাবে মাপতে পারি। বেশ, এবার একটু বোঝা যাক যে এই বদলের হারগুলো আসলে কি রিপ্রেজেন্ট করে। হুম এবার কোন দিক থেকে যাওয়াটা ঠিক হবে? হুম, আচ্ছা ঠিক আছে। এবার একটা স্পেশাল কেস আমরা দেখি। স্পেশাল কেস, তাহলে এইটা কিন্তু আবারও এইটা কিন্তু নির্ভর করছে না আমি কোন সিস্টেমকে স্টাডি করছি, ঠিক আছে, আমি কোন গ্যাসকে নিয়েছি, আমি অক্সিজেন গ্যাস নিয়েছি না নাইট্রোজেন গ্যাস নিয়েছি না কি গ্যাস নিয়েছি, এটা জেনারেল। এটা জেনারেল। গ্যাস থেকে গ্যাস বা সিস্টেম থেকে সিস্টেম কোনটা পাল্টাবে? এই বদলের হারগুলো পাল্টাবে। এই বদলের হারগুলো পাল্টাবে। অক্সিজেনের ক্ষেত্রে টেম্পারেচার চেঞ্জের সাথে সাথে ইউ এর চেঞ্জ যে হারে হবে, নাইট্রোজেনের ক্ষেত্রে হয়তো তার থেকে অন্য হারে হবে, হাইড্রোজেনের ক্ষেত্রে হয়তো তার থেকে অন্য হারে হবে। কিন্তু আবার একই রকম ভাবে অক্সিজেনের ক্ষেত্রে ভলিউমের চেঞ্জের সাথে সাথে ইউ এর বদল যে হারে হবে, সেটা নাইট্রোজেন হাইড্রোজেন অন্যান্য গ্যাসের ক্ষেত্রে হয়তো অন্যভাবে হবে। কিন্তু এই ইকুয়েশনটা সবার ক্ষেত্রে সত্যি। ইকুয়েশনটা কি বলছে? ইকুয়েশনটা ওই রকমই বলছে যে মোট খরচা সমান সমান কেজি প্রতি দাম গুণ কত কেজি কিনছে, এইটাই বলছে, ঠিক আছে। এবার তুই আলু কিনছিস না পটল কিনছিস না বেগুন কিনছিস, তাতে করে ওই কেজি প্রতি দামটা বদলাবে, কত কেজি কিনছিস সেটা বদলাবে, কিন্তু এই ইকুয়েশনটা সবসময় সত্যি যে মোট খরচা সমান সমান কত কেজি কিনছি গুণ প্রতি কেজির দাম, এটা সবসময় সত্যি। তাহলে এবার একটা স্পেশাল কেস দেখে নিই আমরা। স্পেশাল কেস কার জন্য দেখবো? আমরা আমরা দেখবো আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে। আইডিয়াল গ্যাসের জন্য আমরা স্পেশাল কেস দেখবো। মনে কর আইডিয়াল গ্যাস যখন তোরা পড়েছিস তখন তোরা এটা শুনেছিস যে আইডিয়াল গ্যাস ক্ষেত্রে যেটা একটা ভীষণ ইম্পর্টেন্ট ফিচার আদর্শ গ্যাসের ক্ষেত্রে, যে তাদের অণুগুলোর মধ্যে কোন রকম আকর্ষণ বা বিকর্ষণ বল নেই। তাহলে আইডিয়াল গ্যাসের অণুগুলির মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল নেই। এটা কি একবারে বলা যেতে পারে যে অণুগুলো নিজেদের মধ্যে ইন্টারঅ্যাক্ট করছে না, তাদের মধ্যে কোনো মিথস্ক্রিয়া নেই, তারা একে অপরের সাথে কথাই বলছে না কোনো রকম, তাদের এসে যাচ্ছে না কোনো অন্য অণু তাদের কাছাকাছি আছে না দূরে আছে, কিছু এসে যাচ্ছে না, কোনো ইন্টারাকশন নেই তাদের মধ্যে, ঠিক আছে। তাহলে যদি এমন অনেকগুলো কণা থাকে যাদের মধ্যে কোনো ইন্টারাকশন নেই, ঠিক আছে, তাদের মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ কিচ্ছু নেই তাদের মধ্যে, তারা পুরোপুরি স্বাধীনভাবে নড়াচড়া করছে, তাহলে ভেবে দেখ যে তারা যদি কাছাকাছি আসে বা তারা যদি দূরে যায়, এইটার উপর কি তাদের শক্তির কোনো নির্ভরশীলতা থাকবে? থাকার কথা না। তার কারণ হচ্ছে যে তাদের তো নির্ভরই করছে না যে পাশের অণুটা ওর থেকে দূরে আছে না কাছে আছে, কিছুই নির্ভর করছে না। বল। মানে আদর্শ গ্যাস, কথাটা কাটছে। আমি বলছি আদর্শ গ্যাসের ক্ষেত্রে তুমি যেটা বলে না যে কণাগুলোর মধ্যে কোনো আকর্ষণ এবং বিকর্ষণ বল কাজ করে না, হুম এটা বলা হয়। হুম এবং যদি তার সেই কণাগুলোর মধ্যে নিজস্ব গতিশক্তি থাকে, হুম নিজস্ব গতিশক্তি, হুম হুম তো তারা তো একে অপরের সঙ্গে ধাক্কা খাবে। হুম হুম এবং ধাক্কা কি ছিটকে যাচ্ছে, তার মানেই হুম। তো মানে ধাক্কা খাচ্ছে এবং ধাক্কা কি ছিটকে যাচ্ছে, তার মানে তাদের মধ্যে বিকর্ষণ বল কাজ করছে। তার মানে তো এটা তো কোনো মানে সেন্সই হলো না, মানে সেই হিসেবে দেখতে গেলে কথাটা বলা। মানে মানে তাহলে তোকে দেখতে হবে যে বিকর্ষণ বলটা কি জিনিস, এটা তোকে বুঝতে হবে। বিকর্ষণ বল হচ্ছে তারা যখন কাছাকাছি আসছে, দুটো জিনিস যখন কাছাকাছি আসছে, তখন তারা কি উল্টো দিকে বল অনুভব করছে? যদি সত্যি বিকর্ষণ বলটা তোর কথা মতো যদি ধরি, ধাক্কাকে ছিটকে যাচ্ছে, এটা বিকর্ষণ বলের পরিচয় হতো, তাহলে তো অ্যাট দ্য ফার্স্ট প্লেস ধাক্কাই খাওয়া উচিত ছিল না। তার কারণ তারা তো যত কাছাকাছি আসবে তারা বিকর্ষণ বল অনুভব করে এবং তারা ছিটকে চলে যাবে।
ধাক্কা খাওয়ার আগেই তো ছিটকে চলে যাওয়া উচিত ছিল, ছিল না তাদের কি? তাদের মানে তাদের একটা নির্দিষ্ট গতিশক্তি ছিল, নাহলে তো মানে যারা যেভাবে মানে নর্মাল যে কোনো বন্ডিং গঠিত হয় তো এইভাবে না, মানে প্রাথমিক ভাবে ওই ট্রানজিশন স্টেটে মলিকুলগুলোকে নিয়ে যাওয়া হয়, যে ওরা সেই পরিমাণ গতিশক্তি পায়, ইলেকট্রনের বলের বিরুদ্ধে কাজ করে, সেটা তারপরে স্থিতিশক্তি হিসেবে জমা হয়, বন্ধ হওয়ার পর সেটা শক্তিটা বেরিয়ে যায়। মানে প্রথম কথা, এই প্রসেসটা আমি এখন ঢুকতে চাইছি না, এই বন্ড হওয়ার প্রক্রিয়াটা তুই যেটা বললি সেটা পুরোপুরি সত্যি নয়, প্রথম কথা হচ্ছে এটা। দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা এটাকে সিম্পলি বোঝার চেষ্টা করি আরেকটু। তুই দেওয়ালে একটা ইট ছুড়লি, ঠিক আছে? ইটটা দেওয়ালে ধাক্কা খেয়ে তুই বল ছুড়লি, ইট ছেড়ে তুই দেওয়ালে ধাক্কা খেয়ে বলটা তোর কাছে চলে এলো, তাহলে মানে কি বলটা দেওয়ালটার মধ্যে একটা বিকর্ষণ বল কাজ করছে? হ্যাঁ অবশ্যই, মানে বলের অণুগুলো বাইরের বলের বর্ণগুলো বাইরের যে ইলেকট্রন এবং তোর দেয়ালের কথাটা অণুগুলো কেটে যাচ্ছে, দাঁড়া দাঁড়া দাঁড়া, তোর কথাটা কেটে যাচ্ছে, একটু ঠিক করে বল। আমি বলছি যে বলের সারফেসের যে পরমাণুগুলোর বাইরে যে ইলেকট্রনগুলো রয়েছে এবং হ্যাঁ, দেয়ালের একদম সারফেসের যে পরমাণুগুলো তার বাইরে ইলেকট্রন রয়েছে, তার মধ্যে বিকর্ষণ বল তো কাজ করছে না। তাহলে এরকম করে বলি যে বলের কণাগুলোর মধ্যে যে প্রোটন গুলো এবং দেওয়ালের যে ইলেকট্রন গুলো, বা দেওয়ালের কণার যে প্রোটন গুলো এবং বলের যে ইলেকট্রন গুলো, তাদের মধ্যে তো আকর্ষণ বল কাজ করছে। কিন্তু তাদের মধ্যে বডি আকর্ষণ বল কাজ করছে, আমি সেই কারণে ওই বন্ডিং হওয়ার মানে প্রসঙ্গটা তুললাম। মানে তো কথাটা ভীষণ প্রাথমিকভাবে কেটে যেহেতু যাচ্ছে, তাকে মানে কথাটা খুব স্পষ্ট আসছে না। আচ্ছা, আমি মানে আমি এটাকে এরকম করে ভাবা যাক যে একটা কণা, তার মধ্যে কোনো কোনো ইলেকট্রন প্রোটন কিচ্ছু নেই, ঠিক আছে? তাদের মধ্যে কোনো আকর্ষণ বল বা বিকর্ষণ বল নেই। এরকম মতো অবস্থা, আমি হাইপোথেটিক্যালি বলছি, ঠিক আছে? এর মতো অবস্থা যদি আমি ওই দুটো কণাকে একে অপরের দিকে ছুড়ে দিই, তাহলে তোর মত কি বলে ধাক্কা খেয়ে তারা কি করবে? তারা কি চিপকে থাকবে, তারা দূরে চলে যাবে, তারা কি মানে কি করবে, কি করা মানে উচিত তাদের? মানে এই বিষয় নিয়ে আমি এই আজকে না মানে আজকালকের মধ্যে মানে বিভিন্ন প্রশ্ন আর কি সার্চ করছিলাম, যেটা তোমাকে পাঠিয়েছি আমি কতগুলো উত্তর আর কি। হুম। মানে এটা আমি দু ধরনের প্রশ্ন করেছিলাম, ঠিক আছে? মানে আমি বড় করছি না ব্যাপারটাকে, জাস্ট না বলছি। না, বল, তুই বল না, না এই এক ব্যাপারটা হচ্ছে, মেটাতে দরকার, তুই বল। হ্যাঁ, একটা ইলেকট্রন একটা প্রোটনের দিকে যদি ছুটে আসে, ধাক্কা খায়, হুম, তখন কি হবে? আর একটা কোনো পরমাণু যদি একটা পরমাণুর দিকে ছুটে এসে ধাক্কা খায়, তখন কি হবে? হুম। না, আমি ওটাই তো বলছি যে এই প্রশ্নগুলো ভীষণ ভ্যালিড প্রশ্ন, ঠিক আছে? কিন্তু আমি তোকে এটাই বলার চেষ্টা করছি যে এই আজ এখন আমরা যেটা নিয়ে আলোচনা করছি সেটা রিজলভ করার জন্য এই প্রশ্নগুলোর উত্তর না দিলেও চলে। আমি দিতে পারি উত্তরগুলো, ঠিক আছে, কিন্তু আমি বলতে চাইছি যে ওই জিনিসটা কমপ্লিকেট করবে। আমি বলছি ওটা ছাড়াও এই জিনিসটার উত্তর দেওয়া যায়, আমি সেটাই বলতে চাইছি। তুই বুঝতে পারছিস আমি কি বলতে চাইছি? হুম, হুম, হুম। আমি বলতে চাইছি দুটো কণা যাদের মধ্যে কোনো চার্জ নেই, ঠিক আছে, কোনো চৌম্বক শক্তি নেই, কিচ্ছু নেই, তারা একটা গতি নিয়ে একে অপরের দিকে ছুটে আসছে। এমতো অবস্থায় তারা ধাক্কা খেয়ে কি করবে, তাদের ফেট কি হবে, তাদের ভবিষ্যৎ কি হবে? তারা ধাক্কা খেয়ে অবশ্যই একে অপর থেকে দূরে সরে যাবে। তাহলে সেই দূরে সরাটাকে এটা ইন্ডিকেট করছে যে তাদের মধ্যে বিকর্ষণ বল আছে। যদি বিকর্ষণ বলে থাকতো তাহলে আসতোই বা কেন কাছাকাছি এট দ্য ফার্স্ট প্লেস? তুই দুটো পজিটিভ চার্জকে ধীরে ধীরে যদি কাছাকাছি নিয়ে আসি, তারা কি একে অপরের সাথে পড়বে? একটু ভেবে দেখতো কুলম্বিক ফোর্স কি বলে। কুলম্বিক ফোর্স বলে যে F=Q1 Q2/r²। এই তো সিম্পল ব্যাপারটা। তাহলে Q1 Q2 দুটোই যদি পজিটিভ হয় বা দুটোই যদি নেগেটিভ হয়, যা খুশি ভাবতে পারিস, আর যখন শূন্য, যখন একজন একজনের উপর সে পড়েছে, তখন এই ফোর্সটা কত? ফোর্সটা ইনফিনিটি কিন্তু। হুম। তার মানে লজিক্যালি তারা কিন্তু কখনোই একে অপরকে টাচই করবে না, কারণ টাচ করার সময় ফোর্সটা ইনফিনিটি, ঠিক আছে? তাহলে তারা তারা একে অপরের কাছাকাছি, তুই যদি জোর ধাক্কা দিয়ে আনতেও চাস, তুই তো নিশ্চয়ই অসীম বল দিতে পারবি না। অসীম বল দিতে মানে পারলে মানে তাদের তাদেরকে শক্তি বিভিন্নভাবে বেরিয়ে যাবে। এই ধরনের স্টেটমেন্ট আমি করছি না, ঠিক আছে? আমি বলতে চাইছি যে তুই এই দুটো আছে, এদেরকে ধরো তো পজিটিভ চার্জ, ঠিক আছে, এদেরকে তুই 10 নিউটন বল দিয়েছিস, তাহলে তারা বল দিয়ে একে অপরের দিকে ছুড়ে দিয়েছিস, ঠিক আছে? তাহলে তারা খানিকটা কাছাকাছি এলো, ধাক্কা খাওয়ার আগেই তারা সরে যাবে, কারণ একটা পর্যায়ের বাদে 10 নিউটনের বেশি বল দরকার হবে তাদের কাছাকাছি আনতে। আচ্ছা, তুই 20 নিউটন দিয়েছিস, আরো একটু বেশি কাছাকাছি আসবে সেইবার। 30 নিউটন নিয়েছিস, আরো একটু বেশি কাছাকাছি আসবে, কিন্তু কখনোই একে অপরের সাথে ধাক্কা খাবে না। কারণ ধাক্কা খাওয়া মানে হচ্ছে একে অপরকে টাচ করা, মানে আর শূন্য হওয়া, মানে বল অসীম লাগা। তাহলে তোকে অসীম বল দিতে হবে একে অপরের সাথে ধাক্কা খাওয়াতে। আমি বলছি এরা সব ক্ষেত্রেই ধাক্কা খাওয়ার আগেই সরে যাবে। আর আমি বলছি, আমি আইডিয়াল কেসের ক্ষেত্রে কি বলছি, এরা ধাক্কা খেয়ে সরছে, মানে একে অপরের সাথে টাচ করছে, ধাক্কা খাচ্ছে, সরছে। সেইটা কিন্তু বিকর্ষণ বলের জন্য নয়, সেটা যে কারণে একটা মাস আরেকটা মাসে ধাক্কা খেয়ে তাদের বেসিক্যালি ভরবেগ সংরক্ষণের জন্য সরে যাবে, সেই কারণেই হবে, যেটাকে আমরা নর্মাল কলিশন বলি আর কি, ঠিক আছে? তুই তুই মানে তোর এই নোশনটা যে দুটো জিনিস ধাক্কা খেয়ে পরপর থেকে দূরে চলে গেলে তার মানে তাদের মধ্যে একটা বিকর্ষণ বল আছে, এটা ভুল।
বিকর্ষণ বল থাকলে ওটা হতে পারে, কিন্তু ওটা হচ্ছে মানেই বিকর্ষণ বল আছে, এইটা ঠিক না। এই ধারণাটা ঠিক না। আচ্ছা। মানে বোঝাতে পারছি, মানে প্রশ্ন থাকলে কর। না, মানে ঠিক আছে। না মানে আমি আজকেও তোমাকে একটা একটা পাঠিয়েছি, মানে স্ক্রিনশট, যেখানে হ্যাঁ, আমি জিজ্ঞাসা করেছিলাম সংঘর্ষ হওয়া মানে কাকে বলে, ঠিক আছে? তো হুম। ওখানে আমি ওকে বলেছিলাম যে আমাকে এভাবে বলতে পারি যে দুটো কণা, তাদের মধ্যে সর্বোচ্চ যে দূরত্ব থাকলে তাদের মধ্যে তাপশক্তি উৎপন্ন হবে, তাকে কি সংঘর্ষ হওয়া বলা যায়? ও মানে ওখানে উত্তর দিচ্ছে হ্যাঁ, তুমি উত্তরটা ঠিকই দিয়েছো তুমি। মানে সংঘর্ষের এরকম কোনো পার্টিকুলার ডেফিনেশন আছে বলে তোমার জানা নেই, বাট বিভিন্ন ভাবে এটাকে ক্লাসিফাই করা যেতে পারে। তুই যেটা বলছিস সেটা একটা একটা উপায় অফ ক্লাসিফিকেশন হতে পারে, ঠিক আছে। কিন্তু তার মানে এইটাই মানে মানে এরকম নিশ্চয়ই উদাহরণ থাকবে যেটার ক্ষেত্রে সংঘর্ষ হচ্ছে কিন্তু এটা হচ্ছে না। আর তুই বল না যে আদর্শ গ্যাসের কণাগুলোর যদি সংঘর্ষ ঘটে তাহলে কোনো তাপশক্তি উৎপন্ন হবে না। ওর জন্য তো মানে বাস্তবে আদর্শ কিন্তু পাওয়াই যায় না সেই কারণে। হ্যাঁ, বাস্তবে আদর্শ গ্যাস পাওয়া যায় কি যায় না সেটা অন্য প্রশ্ন। তাহলে ওটা কিন্তু সংঘর্ষ বলবি না, সংঘর্ষ বলবি না বাই ডেফিনেশন, তোর ডেফিনেশন অনুযায়ী সংঘর্ষ বলা যাবে না। মানে সংঘর্ষ বলে যাবে, কিন্তু মানে আমাদের বেসিক জিনিসপত্র দিয়ে তো ওকে ব্যাখ্যা করা যাচ্ছে না, সেটাই বলছি। কে বলছে ব্যাখ্যা করা যাচ্ছে না? বরং ওটাকে ব্যাখ্যা করা অনেক বেশি সহজ হচ্ছে। তুই বল যে ওরকম কেস আমরা দেখতে পাই না আমাদের কাছাকাছি, ঠিক আছে। আমরা তো রিভার্সিবল প্রসেসও দেখতে পাই না, তাই বলে কি আমরা রিভার্সিবল স্টাডি হ্যাঁ, করছি? সেটাই বলছি, মানে এই যে টাচ করার ব্যাপারটা, সেটা মানে হয় না, সেটা মানে একদম কেউই টাচ করে না, তাই বলতে চাইছি একদম। মানছি, আমি সেটা বুঝতে পেরেছি। কিন্তু আমি বলছি যে স্থিতিস্থাপক সংঘর্ষ জেনারেলি এরকম ভাবে দুভাবে করা হয়, ইলেভেন টুয়েলভ থেকে থাকবে। স্থিতিস্থাপক সংঘর্ষ আর অস্থিতিস্থাপক সংঘর্ষ, ইলাস্টিক কলিশন আর নন ইনএলাস্টিক কলিশন। ইলাস্টিক কলিশন বা স্থিতিস্থাপক সংঘর্ষে কখনোই কোনো রকম তাপ শক্তি, শব্দ শক্তি এগুলো উৎপন্ন হবে না, কারণ শক্তির কোনো ক্ষয় ঘটবে না, ঠিক আছে। অবশ্যই এটা একটা আইডিয়াল কনসেপ্ট, কোনো বাস্তবে কোনো সংঘর্ষ স্থিতিস্থাপক নয়, সে মানছি আমি। কিন্তু তুই যে সংঘর্ষের ডেফিনেশন বলছিস সেটা কেবলমাত্র অস্থিতিস্থাপক সংঘর্ষ বা ইনএলাস্টিক কলিশনের ক্ষেত্রে প্রযোজ্য হলেও হতে পারে, তাও সবসময় যে তাপ উৎপন্ন হবে তার কোনো মানে নেই, ঠিক আছে। আচ্ছা আচ্ছা শব্দ আচ্ছা, উৎপন্ন আমি হবে। আমি একটা জিনিস বলবো। বল। মানে বল আর শক্তি, ঠিক আছে? হুম। বলের মানে আমরা বলটা কি দিয়ে বুঝি? যে যে জিনিসটা কোনো একটা জিনিসের মধ্যে শক্তির ট্রান্সফার ঘটাচ্ছে বা শক্তির রূপের পরিবর্তন ঘটাচ্ছে, এই জিনিসকে আমরা বল বলছি, তাই তো নাকি? মানে এটা কি ঠিক সঙ্গে দিলাম আমি বলের? না। আচ্ছা, তাহলে তাহলে ঠিক তো সঙ্গে দিবি। বলের সঙ্গে তাহলে কি হবে? বলকে সংজ্ঞায়িত করা খুব মুশকিল, মানে খুবই মুশকিল। তুই ভরকে মানে মানে আমি টেকনিক্যাল ডেফিনেশন দিতে পারি বলের, কিন্তু সেটা তোদের কোনো কাজে লাগবে না আর কি, ঠিক মানে আছে। এটা তো মানে আমি তো মানে মানে যতবার জিজ্ঞেস করি যতবার হ্যাঁই বলেছে, মানে যে যে জিনিসটা, মানে আমি বলতে চাইছি যে জিনিস কোনো শক্তিকে একটা বস্তুতে ট্রান্সফার তুই করছে। তুই একটা গাছকে অনেক জোরে ধাক্কা দিচ্ছিস, গাছের কি শক্তি পাচ্ছে তার জন্য? কিন্তু বল প্রয়োগ করছিস, গাছের কি শক্তি বাড়লো তার জন্য? মানে হয় তাপ, মানে তাপ আকারে বেরোচ্ছে শক্তিটা, অথবা কিছু গতিশক্তি পাচ্ছে, মানে গাছ সেভাবে পাচ্ছে না। গাছ কি করে গতিশক্তি পাবে? মানে গাছ তো দাঁড়িয়ে আছে ওখানে। মানে গাছের, মানে গাছ তো নড়বে কোনো না কোনো ভাবে, মানে তাপ শক্তি না, উৎপন্ন হবে কিছু, বা কিছু ভীষণ শব্দ শক্তি উৎপন্ন ভীষণ হবে। ভীষণ ভীষণ পুরনো ভীষণ ভারী একটা বট গাছ, কোনোভাবেই তাকে নাড়ানো সম্ভব না, ঠিক আছে। তুই গাছটাকে ধাক্কা দিচ্ছিস, কি শক্তি ট্রান্সফার হচ্ছে? মানে গাছ কি শক্তি পাচ্ছে? মানে আমার হাতের পোটেনশিয়াল এনার্জিটা ওখানে, মানে কোনো না কোনো ভাবে তো যাবেই, শক্তি তো ট্রান্সফার তো হবে এখানে, কারণ আমি মানে শক্তিটা প্রদান করছি। মানছি সে হবে, মানছি হবে, হ্যাঁ, কিন্তু 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 এই 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 ডেফিনেশন অফ বল, যে বল আছে মানে একটা শক্তি ট্রান্সফার হচ্ছে, আম, মানে আমাকে একটু ভেবে দেখতে হবে এটা কতটা ভ্যালিড ডেফিনেশন। মানে তার কারণ মানে এটা আমি বলছি এই কারণেই, কারণ এটা নিয়ে আমি বহু প্রশ্ন আমি চ্যাট জিপিটিকে করেছি, আমি জেমিনাইকে করেছি, ওরা প্রতিবারই এক উত্তর দিয়েছে, মানে যতবার আমি করেছি। আচ্ছা, বুঝলাম তো, আমি তো তোর কথা ফেলছি না, আমি কি বলছি তুই এটা ভুল বলছিস, আমি বলছি না, আমাকে আমি তো আরেকটু সেটাও ভেবে দেখতে বলছি না, হবে। আমি সেটা তোমাকে বলছি যে এরা মানে বারবার করে এটাই বলেছে আর কি। না না, বুঝলাম, আমি বুঝলাম, আমি কিন্তু আমি সেই এটাই কারণে বলতে ওখান থেকে চাই। আসছিলাম যে এই যে হুম। এখানে যে ধাক্কা খেয়ে দুদিকে সরে যাচ্ছে, হুম। এই যে দুদিকের ও যে দুজনের যে বলের অভিমুখটা চেঞ্জ হচ্ছে, বা মানে ওরা তো আসছিল এক মানে ওদের সরি গতি। মধ্যে কোনো বল নেই, বা না, না, এটা আমি ওটাই বোঝার বলছি, চেষ্টা কর, ওদের ওদের মধ্যে কোনো আমি বল নেই। ওটাই জিজ্ঞাসা করছিলাম যে ওদের হুম। যেহেতু দুজন গতি নিয়ে আসছিল একটা দিকে, হুম। টুক হুম। করে ধাক্কা খাওয়ার পর ওদের গতির অভিমুখটা পুরো পাল্টে গেল। হুম। এখানে কোন বলটা আমি যে সংজ্ঞাটা বলে দিলাম সেই সংজ্ঞা যদি ঠিক হয়ে থাকে, তাহলে হুম। কোন একটা বল কাজ করতে হবে এখানে ওদের গতির অভিমুখ পাল্টাতে গেলে। সেখান থেকে আমি বলছিলাম যে এটা কখনো সম্ভবই না, সেই বলের এই সংজ্ঞাটা থেকে আনতে চাইছিলাম ব্যাপারটাকে। না 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 না, মানে ভুল করছিস এখানে। ওদের গতির অভিমুখ পাল্টাচ্ছে, কিন্তু দুজনের মোট গতিশক্তি পাল্টাচ্ছে না কিন্তু।
ধাক্কা খাওয়ার আগেই আর ধাক্কা খাওয়ার পরে, হ্যাঁ, হ্যাঁ, শক্তি আমি তো ট্রান্সফার হচ্ছে। আমি ওর জন্যই বিকর্ষণ বলটা বলছিলাম ওখান থেকে। বুঝছি তো, বিকর্ষণ বলের কাজই তো উল্টো দিকে গতিশক্তি সঞ্চার করা না। না 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 না। আবারও তুই আচ্ছা, যদি তোর বলের ডেফিনেশনটাকে আমি ঠিক বলে মেনেও নি, যে বল শক্তির একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ট্রান্সফার করতে সাহায্য করে, যদি আমি এই সংজ্ঞাটা তোর বলের মেনে নিই, তাতে কিন্তু উল্টোটা প্রমাণ হয় না যে শক্তি এক জায়গা থেকে এক জায়গায় ট্রান্সফার হতে গেলে বল লাগবেই। এটা প্রমাণ হয় কি? যদি তোর বলের আচ্ছা। সংজ্ঞাটা আমি মেনেও নিই, তাহলে কিন্তু উল্টোটা, তাহলেও কিন্তু উল্টোটা প্রমাণ হয় না। তুই বুঝতে পারছিস মানে বুঝতে পারছিস আমি কি বলতে চাইছি? মানে তুই বলতে যে সব সময় শক্তি ট্রান্সফারের জন্য বলের প্রয়োজন হবে, এটা নাও হতে পারে। নাও হতে পারে, নাও হতে পারে, আমি এটাই বলতে চাইছি। আপাতত তোর ওই সংজ্ঞাটাকে আমি চ্যালেঞ্জ করছি না বা কোয়েশ্চেন করছি না, কারণ আমি নিজে ওটা নিয়ে ভাবিনি, ঠিক আছে? আমাকে আচ্ছা। ভেবে দেখতে হবে যে এর কোনো ব্যতিক্রম আছে কিনা, সেইভাবে ভেবে দেখতে হবে। কিন্তু এইটার ক্ষেত্রে অন্তত এটা বলতে পারি, উল্টোটা সত্যি নয় সবসময়, দ্যাটস ফর শিওর। আচ্ছা। হ্যাঁ, মানে যদি যদি মানে 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 সেটা তো হওয়া তো উচিত, তার কারণ ধরো মানে যেহেতু বিকর্ষণ বলের কাজটা কি, মানে মানে বিপরীত দিকে গতি সৃষ্টি করা, গতি শক্তি সৃষ্টি করা। তো যদি আমার বলের সংখ্যাটা ঠিক হলে তো এটা তো ঠিক হওয়া উচিতই। না না, আবারও বলছি যে বিকর্ষণ বলের আবারও বিকর্ষণ বলের কাজ এটা কিনা আমি সেটা নিয়ে তোকে চ্যালেঞ্জ করছি না। তুই বলছিস, আমি মেনে নিচ্ছি আপাতত। হুম। বিকর্ষণ বলের কাজ যদি এটা ধরেও নি, তার মানে এটা নয় যে উল্টো দিকের গতিশক্তি শুধুমাত্র বিকর্ষণ বলে তৈরি করতে পারে, যেটা আচ্ছা প্রমাণ হচ্ছে আচ্ছা না। আচ্ছা 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 তাই আমি ওই জন্যই আচ্ছা। তোকে বলছি যে যে দুটো জিনিস ধাক্কা খেয়ে উল্টো দিকে যাচ্ছে মানেই তাদের মধ্যে একটা বল আছে, এটা ঠিক ধারণা না। হ্যাঁ, বল থাকলে, বিকর্ষণ বল থাকলে তারা উল্টো দিকে যাবে, বুঝলাম। কিন্তু উল্টো দিকে যাচ্ছে মানেই এটা বিকর্ষণ বল আছে, দ্যাটস নট হুম। নেসেসারিলি ট্রু। আচ্ছা, মানে আচ্ছা, আমি মানে তোমাকে বলতে বলতে আমি এখনো আবার সার্চ করলাম, বুঝেছো তো, যে শক্তির ট্রান্সফার কি বল ছাড়া কখনো সম্ভব? বলছে হুম, না, বল প্রয়োগ ছাড়া কখনোই শক্তির মেকানিক্যালি ট্রান্সফার বা কাজ করা সম্ভব নয়। জিজ্ঞেস কর যে তাহলে আদর্শ গ্যাসের ক্ষেত্রে গতিশক্তির ট্রান্সফারটা কিভাবে হয় আচ্ছা, এক থিওরিটিক্যালি। সেকেন্ড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছো। অবশ্য আরেকটি গতি শক্তির ট্রান্সফার বলবো না দিকটা বলবো? ট্রান্সফার, গতিশক্তির দিক আবার শক্তি আবার দিক কি করে হবে? হ্যাঁ, ট্রান্সফার হুম। কি করে হবে? এখানে তোমার কথাটাই বলছে যে যেহেতু স্থিতিস্থাপক সংঘর্ষ, মানে এখানে কারণটা বলছে না ঠিকভাবে। আদর্শ গ্যাসের ক্ষেত্রে অণুগুলোর মধ্যে আকর্ষণ বিকর্ষণ বল কাজ করে না। এদের শক্তি স্থানান্তর প্রক্রিয়া মূলত অণুগুলোর স্থিতিস্থাপক সংঘর্ষের মাধ্যমে ঘটে। গ্যাসের অণুগুলো নিরন্তর এলোমেলো ছুটাছুটি করে, একে অপরের সঙ্গে ধাক্কা খায় এবং সংঘর্ষের সময় একটি অণু তার গতিশক্তির কিছু অংশ অন্য অণুতে স্থানান্তর করে। যেহেতু এই সংঘর্ষগুলো সম্পূর্ণ স্থিতিস্থাপক, তা তো সব বুঝলাম, কিন্তু এটা তো উত্তর। আচ্ছা, তারপরে এবার 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 একবার জিজ্ঞেস কর যে তাহলে আহ, শক্তির স্থানান্তর বল ছাড়াও হতে পারে তাহলে আমি তো? এটা এভাবে জিজ্ঞেস করে, তাহলে তুমি তো আগের বার বললে যে বল ছাড়া শক্তি স্থানান্তর হ্যাঁ না, সম্ভব নয়। এটাকে জিজ্ঞেস কর না যে তার মানে শক্তির স্থানান্তর বল ছাড়া হতে পারে তো? তার আহ, তার মানে শক্তির স্থানান্তর, আরে শক্তি স্থানান্তর বল ছাড়াও তো সম্ভব হচ্ছে। হুম, বল ছাড়াও তো সম্ভব হচ্ছে। আপনার পর্যবেক্ষণটা যে আদর্শ গ্যাসের অণুর সংঘর্ষের এই দেখো এখানে কি, আচ্ছা দাদা রিপোর্ট বলি। হুম, বলছে যে আদর্শ গ্যাসের অণুর সংঘর্ষের পেছনেও বল কাজ করে। বিষয়টি নিচের পয়েন্টগুলোর মাধ্যমে পরিষ্কার সম্ভব। সংঘর্ষ মানেই বল। যখন দুটি আদর্শ গ্যাসের অণু একে অপরের সাথে ধাক্কা খায়, তখন অত্যন্ত ক্ষুদ্র সময়ের জন্য তার একে অপরের উপর একটি বিকর্ষণমূলক বল কাজ করে। এই হুম, বল ছাড়া একটি অণু অপর অণু দিয়ে গতির পরিবর্তন অসম্ভব। আমি তোমাকে এটাই ঠিক এই কথাটাই তোমাকে বলেছিলাম আমি। হুম, আদর্শ গ্যাসের তত্ত্বে আমরা ধরে নিই অণুগুলোর মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল নেই, কিন্তু ধরে নেওয়া সত্ত্বেও স্পর্শ বা সংঘর্ষ মানেই হচ্ছে বিকর্ষণ বল। এক্স্যাক্টলি, আমি এই 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 জিনিসটা নিয়ে
লাস্ট এক সপ্তাহে যে কত ভুগেছি তোমাকে আমি বলতে পারবো না। শেষমেশ আজকে আমি গিয়ে উত্তরটা পেয়েছি, সেটাই তোমার কাছে বলছিলাম আমি। হুম। না, আমি বুঝতে পেরেছি তুই কি বলতে চাইছিস, আমি ব্যাপারটা নিয়ে আরেকটু ঘেটে দেখবো। গুড হুম। অবজারভেশন, প্রথম কথা সেটা। আমি আমি ভাবতে পারছি যে এটা কি বলতে চাইছে বেসিক্যালি, মানে কোন দিকে হ্যাঁ, মানে এবার কি ম্যাথটা বলতো, কি বলতে চাইছে, সেটা আমি বুঝতে পারছি। যদি তুমি মানে এটা প্রমাণিত হয়ে যায় যে আবার যে আমি যেটা ভুল জেনেছি, আমি আর খাতা পত্র বন্ধ করে রেখে দেবো, আর পারবো না। জীবনে এরকম মুহূর্ত অনেক আসবে, বুঝতে পেরেছিস? সবে এই যখন সে তুই যখন একটা শুরু বিশ্বাস করছিস করবে না তুমি, কলেজে এই পড়া। একটা সপ্তাহ দাদা আমি পাগল হয়ে গেছি এই একটা প্রশ্ন নিয়ে, জাস্ট জাস্ট একটা প্রশ্ন নিয়ে। মানে এটার জন্য অনেক কিছু সমস্যা হয়ে গেছিল আমার, মানে অনেক উত্তর মিলছিল না আমার। এই একটা জিনিস আমাকে উত্তর মিলিয়ে দিয়েছে। হুম। বুঝলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আপাতত দেখ, মানে তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, যদি মানে যদি এই তত্ত্বটাকেও মেনে নিই, তাহলে আদর্শ গ্যাসের মধ্যে বিকর্ষণ বল, যদি সেটাই ধরি আমি, সে বিকর্ষণ বলটাও একমাত্র কখন কাজ করে, যখন তারা একে অপরের সাথে ধাক্কা খাচ্ছে, এবং সেই ধাক্কাটা কিন্তু এরকম করে বলা হয় যে ইনস্ট্যান্টেনিয়াস, তাৎক্ষণিক। মানে হচ্ছে যে এমন না যে তারা ওই ধাক্কাটা খেতে 1 সেকেন্ড সময় লাগে বা 0.1 সেকেন্ড সময় লাগে, মানে ইনফাইনাইটসিমালি স্মল টাইম লাগে, ঠিক আছে, প্রায় শূন্যর কাছাকাছি সময় লাগে, মানে তারা ধাক্কা খায় আর তাৎক্ষণিকভাবে তারা ছিটকে যায়। হুম তাহলে হুম হুম তাদের মধ্যে যদি বিকর্ষণ বলটা থাকেও, সেটা ওই সামান্য সময়ের জন্য। তাহলে ওভারঅল আদর্শ গ্যাসের অণুগুলোর মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল নেই। ঠিক আছে, ঠিক আছে। এই কথাটা স্টিল সত্যি, ঠিক আছে। তাহলে ঠিক যদি আছে। অনেকগুলো কণার মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল না থাকে, তাহলে তাদের তাহলে তাদের শক্তি বা আন্তঃশক্তি, যাই বলে এটাকে, এটার উপর নির্ভর করবে না যে তারা কত কাছে আছে বা কত দূরে আছে, কারণ তাদের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল নেই। ফলে তারা কত কাছে আছে বা কত দূরে আছে এর উপর তাদের শক্তির কোনো নির্ভরশীলতা নেই। অর্থাৎ কি? অর্থাৎ কত আয়তনে তারা আবদ্ধ আছে তার উপর তাদের শক্তির কোনো নির্ভরশীলতা নেই। কেন নেই? আবারও একই কথা, একই লজিক, যে আয়তন বাড়াচ্ছি বা কমাচ্ছি, আয়তন বাড়ানো বা কমানো তো গ্যাসের ক্ষেত্রে কি হয়, হয় অণুগুলো কাছাকাছি আসে আয়তন যখন কমাই, বা অণুগুলো দূরে দূরে যায় যখন আয়তন বাড়াই। যদি অণুগুলোর মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ নাই থাকে, তাহলে এই আয়তন বাড়ানো বা কমানো বা অণুগুলোর কাছাকাছি আসা বা অণুগুলো দূরে দূরে যাওয়া, এটার সাথে তাদের শক্তির কোনো ইম্প্যাক্টই পড়ছে না, তাদের শক্তির উপর কোনো প্রভাবই পড়ছে না। ফলে আয়তন বাড়া বা কমার উপর কিন্তু আদর্শ গ্যাসের শক্তির বা আদর্শ গ্যাসের আন্তঃশক্তির কোনো নির্ভরশীলতা নেই। এটাকে বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে না? হুম। তানিশা, বুঝতে বুঝলাম। পেরেছিস? বেশ। তো এইটা একটা এক্সপেরিমেন্ট বেসিক্যালি করে জুলস জুলস এক্সপেরিমেন্ট বলে একটা এক্সপেরিমেন্ট আছে, তোরা পেয়ে যাবি অনলাইনে, আমি আর সেটা নিয়ে খুব কথা বলছি না। সেটা করে প্রথমবার এটা বোঝা যায় যে, মানে ও অবশ্যই আদর্শ গ্যাস নিয়ে করেনি, ওর এক্সপেরিমেন্টে অনেকগুলো গন্ডগোল ছিল, কিন্তু এটা প্রথম ওই এক্সপেরিমেন্ট থেকে উঠে আসে, এবং সেখান থেকে দেখা যায় যে আয়তন পরিবর্তনের ফলে আন্তঃশক্তির প্রায় কোনো পরিবর্তন ঘটে না, আদর্শ গ্যাসের ক্ষেত্রে অবশ্যই। তাহলে সেটাকে ম্যাথমেটিক্যাল টার্মসে কি লিখবে, যে আয়তন পরিবর্তনের সাপেক্ষে, আচ্ছা এরকম করে বলি যে, সুতরাং আদর্শ গ্যাসের ক্ষেত্রে আয়তনের পরিবর্তনের সাপেক্ষে আন্তঃশক্তির পরিবর্তনের হার সমান সমান শূন্য। এটাকে কিভাবে ম্যাথমেটিক্যালি লিখবো, ডেল ইউ ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি ইকুয়ালস টু জিরো। আর এটা কার ক্ষেত্রে সত্যি? শুধুমাত্র আদর্শ গ্যাসের ক্ষেত্রে সত্যি, ফর আইডিয়াল গ্যাস। তাহলে আদর্শ গ্যাসের জন্য যদি ডেল ইউ ডেল ভি এট কনস্ট্যান্ট টি এটা জিরো হয়, মানে ভলিউমের চেঞ্জের সাথে সাথে আন্তঃশক্তির পরিবর্তনের হার শূন্য।
তাহলে আমরা আগে কি রেখেছিলাম, যে ডি ইউ সমান সমান ডেল ইউ ডেল টি ভি ইন্টু ডিটি। এটা এটা মনে রাখা সহজ উপায় বললাম, কিন্তু যে তাপমাত্রা পরিবর্তনের সাপেক্ষে ইউ এর পরিবর্তনের হার এট কনস্ট্যান্ট ভি গুণ তাপমাত্রা পরিবর্তন, আর ভলিউমের পরিবর্তনের সাপেক্ষে ইন্টারনাল এনার্জি পরিবর্তনের হার গুণ ভলিউমের চেঞ্জ। আদর্শ গ্যাসের ক্ষেত্রে কি দেখলাম, এইটা শূন্য, এইটা শূন্য মানে কি এই পুরো টার্মটা শূন্য হয়ে গেল, তাহলে থাকলো শুধু কোনটা, থাকলো শুধু এই পার্টটা। সুতরাং ডিইউ সমান সমান ডেল ইউ ডেল টি ভি গুণ ডিটি। তাহলে এইটা ভ্যালিড কার জন্য, শুধুমাত্র আদর্শ গ্যাসের জন্য। তাহলে এটা ফর আইডিয়াল গ্যাস। আচ্ছা, এবার আদর্শ গ্যাসের ক্ষেত্রে আরেকটা সুবিধা পাওয়া যায়। আদর্শ গ্যাসের আন্তঃশক্তি এরকম করে আরেকটু ভাবে দেখা, এটা আমি দেখলাম আদর্শ গ্যাসের আন্তঃশক্তির বদল কিভাবে হবে, শুধুমাত্র তাপমাত্রা বদলের জন্য আদর্শ গ্যাসের আন্তঃশক্তি বদল ঘটবে, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা জিনিস বলে দেওয়া দরকার। সুতরাং আদর্শ গ্যাসের আন্তঃশক্তির বদল হতে পারে একমাত্র তাপমাত্রা বদলের মাধ্যমে। আয়তন বা চাপ বদল হলে, অবশ্যই যদি তাপমাত্রা ফিক্স থাকে, তবে আদর্শ গ্যাসের আন্তঃশক্তির কোনো বদল ঘটবে না। এটা খেয়াল রাখতে হবে, কিন্তু এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা স্টেটমেন্ট, যে আদর্শ গ্যাসের আন্তঃশক্তির বদল একমাত্র হতে পারে তাপমাত্রা বদলের মাধ্যমে। আয়তন বা চাপের যদি বদল ঘটেও, যদি তাপমাত্রা ফিক্স থাকে, তাহলে কিন্তু আদর্শ গ্যাসের আন্তঃশক্তির কোনো বদল ঘটবে না। এটা খেয়াল রাখতে হবে, ভীষণ ইম্পর্টেন্ট স্টেটমেন্ট। আচ্ছা, সুতরাং আচ্ছা এবার ভাবা যাক তাহলে সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে কি হবে। কোনো প্রক্রিয়া যদি সমষ্ণ প্রক্রিয়ায় হয়, সমষ্ণ প্রক্রিয়া আদর্শ গ্যাস। সমষ্ণ প্রক্রিয়া আমরা কি দেখেছিলাম, সমষ্ণ প্রক্রিয়া মানে টি কনস্ট্যান্ট। টি কনস্ট্যান্ট মানে কি টি এর কোনো চেঞ্জ নেই, টি এর বদল হচ্ছে না। টি এর বদল হচ্ছে না মানে কি, ডিটি এটা সমান সমান শূন্য। ডিটি সমান সমান শূন্য মানে কি, ডেল ইউ ডেল টি ভি গুণ ডিটি সেটা সমান সমান শূন্য। তার মানে কি ডিইউ সমান সমান শূন্য, কারণ ডিইউ কি ছিল, আদর্শ গ্যাসের ক্ষেত্রে ডিইউ ছিল এটা, এই পুরো জিনিসটা। আমি বলেছি টেম্পারেচারে কোনো বদল ঘটছে না, কেন ঘটছে না, কারণ সমষ্ণ প্রক্রিয়া। তাহলে এটা যদি শূন্য হয়, টেম্পারেচার যদি কোনো বদল না ঘটে, তাহলে এই গুণফলটাও শূন্য হবে, তার মানে এই জিনিসটা শূন্য হবে। তার মানে আন্তঃশক্তির কোনো বদল ঘটছে না, তার মানে কি হবে, ইউ ফাইনাল সমান সমান ইউ ইনিশিয়াল। সুতরাং ডিইউ মানে কি, আন্তঃশক্তির বদল মানে কি, ফাইনাল আন্তঃশক্তি মাইনাস ইনিশিয়াল আন্তঃশক্তি। আচ্ছা, এটা আরেকটা স্টেপে ভাগ করে লিখি। তার মানে ইউ ফাইনাল সমান সমান ইউ ইনিশিয়াল। সুতরাং সমষ্ণ প্রক্রিয়ায় আদর্শ গ্যাসের আন্তঃশক্তির কোনো বদল ঘটে না। এটা বোঝা গেল না, বোঝা গেল না? হুম হুম হুম, ঠিক আছে। তানিশে বোঝা গেল? বুঝতে পেরেছি। এটা খেয়াল রাখতে হবে ভীষণ ভাবে। আচ্ছা,
এখান থেকে আর কি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা আমার একটা প্রশ্ন করে যে দেখাও যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে সমষ্ণ মুক্ত সম্প্রসারণ রুদ্ধতাপীয় ভাবে ঘটে। এর পিছনে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অনেক সময় পরীক্ষায় জিজ্ঞাসা করে। তাহলে কি বলতে চাইছে? আদর্শ গ্যাসের ক্ষেত্রে একটা সম্প্রসারণ হচ্ছে, যেটা কি সম্প্রসারণ? সমষ্ণ এবং মুক্ত সম্প্রসারণ। তাহলে সমষ্ণ সম্প্রসারণ মানে কি? সমষ্ণ প্রক্রিয়া মানে কি? টেম্পারেচার ফিক্সড। আর মুক্ত সম্প্রসারণ মানে কি? মুক্ত সম্প্রসারণ মানে কি ছিল? আগের দিনে বললাম, আজকেও বললাম, বল একটুখানি। মুক্ত সম্প্রসারণে কি হয়? কোনটা কোনো জিরো হয়? বলের বিরুদ্ধে কাজ করতে হচ্ছে না। হ্যাঁ, তার মানে কার্য সমান সমান শূন্য। ঠিক আছে, তাহলে সমষ্ণ প্রক্রিয়া টি ফিক্সড। তাহলে যেহেতু টি ফিক্সড এবং আদর্শ গ্যাস বলে দিয়েছে, তাহলে এক্ষুনি কি দেখলাম? আদর্শ গ্যাসের ক্ষেত্রে টি ফিক্সড থাকলে ডেল্টা ইউ সেটা সমান সমান শূন্য হয়। বুঝতে পারলি না? বুঝতে পারলি না? বুঝতে পেরেছি। হুম তাহলে সমষ্ণ প্রক্রিয়া আদর্শ গ্যাস, তাহলে টি ফিক্সড, তার মানে ডেল্টা ইউ সমান সমান শূন্য আর ডাব্লিউ সমান সমান শূন্য। তাহলে সুতরাং ফার্স্ট ল থেকে কি পাই? ডেল্টা ইউ সমান সমান ডাব্লিউ প্লাস কিউ। তাহলে এইটাও জিরো, এইটাও জিরো। তাহলে কিউ সমান সমান কি হবে? জিরো। কারণ ডেল্টা ইউ সমান সমান জিরো আর ডাব্লিউ সেটাও সমান সমান শূন্য। কিন্তু কিউ জিরো হয় কোন প্রসেসে? কোনো তাপের আদান প্রদান হয় ঘটে না কোন প্রসেসে? রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তাহলে বোঝা যাচ্ছে যে অলরেডি আপনা আপনি, সুতরাং প্রক্রিয়াটি রুদ্ধতাপীয় ভাবেই ঘটবে। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে যে যদি একটা এরকম পিস্টন সিলিন্ডার নিই আমি, যেখানে একটা আদর্শ গ্যাস ভরে নিয়েছি আমি, এর উপর আমি কোনো চাপ রাখিনি যাতে এই সম্প্রসারণটা মুক্ত সম্প্রসারণ হয়। এই সম্প্রসারণটা যদি ঘটে এবং যদি আমি টেম্পারেচারটা ফিক্সড রাখতে পারি, তাহলে কোনো তাপের আদান প্রদান, কোনো তাপ ঢুকবে না, কোনো তাপ বেরোবে না। কেন? কারণ আন্তঃশক্তির কোনো বদল ঘটবে না এই ভলিউমটা বাড়ার জন্য। কার্য কিছু হচ্ছে না কারণ কোনো চাপ নেই। তাহলে তাপেরও কোনো রকম আদান প্রদান হবে না। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে না? এটা শুধুমাত্র আদর্শ গ্যাসের ক্ষেত্রে কিন্তু এটা সত্যি। কারণ ওই আয়তন পরিবর্তনের জন্য কোনো আন্তঃশক্তির বদল নেই। এরই একটা উল্টো উল্টো পার্ট হয়, যেটা তোরা বাড়িতে করবি, হোমওয়ার্ক। দেখাও যে আদর্শ গ্যাসের রুদ্ধতাপীয় মুক্ত সম্প্রসারণ সমষ্ণভাবে ঘটে। তাহলে আগেরটা আমি করিয়েছি যে সমষ্ণ মুক্ত সম্প্রসারণ রুদ্ধতাপীয় ভাবে ঘটে। আর যাই বললাম যে যদি রুদ্ধতাপীয় এবং মুক্ত সম্প্রসারণ হয়, তাহলে সেটা আদর্শ গ্যাসের ক্ষেত্রে সমষ্ণভাবেই ঘটবে। ঠিক আছে, মানে মোদ্দা কথা, আদর্শ গ্যাসের মুক্ত সম্প্রসারণ একই সাথে রুদ্ধতাপীয়, একই সাথে সমষ্ণ, তারই দুটো দিক আমি দেখালাম। ঠিক আছে, যে আদর্শ গ্যাসের মুক্ত সম্প্রসারণ যে একইভাবে সমষ্ণ এবং রুদ্ধতাপীয়, এটা তো সত্যি। তাহলে কখনো জিজ্ঞেস করে আদর্শ গ্যাসের সমষ্ণ মুক্ত সম্প্রসারণ রুদ্ধতাপীয়, সেটা দেখাও। আর সেটা আমি দেখিয়ে দিলাম। আরেকটা কি বললাম? রুদ্ধতাপীয় মুক্ত সম্প্রসারণ সমষ্ণ, সেটা দেখাও। ঘুরে ফিরে ব্যাপারটা একই, জাস্ট লজিকটা একটুখানি স্লাইটলি ঘুরিয়ে বলতে হবে। সেটা করে বলবি। ঠিক আছে, মানে ম্যাথমেটিক্যালি বললেই হবে, ফিজিক্যালি না বললেই হবে। ফিজিক্যালি তো বুঝিয়ে দিলাম ব্যাপারটা কি করছে। পরিষ্কার তো? না পরিষ্কার না? ঠিক আছে। হুম বেশ, এবার আমরা একটা 5-7 মিনিটের ছোট্টখাটো মধ্যে একটা ব্রেক নিই। ওই রেকর্ডিংটা অফ করে দিও তাহলে। হুম হুম হুম। বেশ, তো শুরু করা যাক আবার। কোথায় ছিলাম আমরা? হুম, আচ্ছা।
তাহলে আদর্শ গ্যাসের ক্ষেত্রে একটা স্পেশাল ফিচার তাহলে আমরা কি পড়লাম বেসিক্যালি, আমরা যেটা পড়লাম যে ইউ এর বদল দুটো কারণে হতে পারে, একটা ভলিউমের বদলের সাপেক্ষে আর একটা টেম্পারেচারের বদলের সাপেক্ষে। এবং আদর্শ গ্যাসের ক্ষেত্রে দেখলাম যে ভলিউমের বদলের সাপেক্ষে ইউ এর বদল হয় না, শুধুমাত্র টেম্পারেচারের জন্যই হয়। এবং সেই কারণেই টেম্পারেচার যখন কনস্ট্যান্ট থাকে সমষ্ণ প্রক্রিয়া, তখন আদর্শ গ্যাসের ইউ এর কোনো বদল ঘটে না। এবং তার কিছু স্পেশাল কেসও আমরা দেখলাম, তার প্রয়োগ কিছু আমরা দেখি। এবার যেটা ছোট্ট একটা প্রশ্ন মানে উত্তর দিয়ে এখান থেকে বেরোবো, সেটা হচ্ছে যে তাহলে আদর্শ গ্যাসের আন্তঃশক্তির মান কি আমরা পেতে পারি, যেটা অন্যান্য ক্ষেত্রে আমরা পাই না? অ্যাবসলিউট মান, পরম মান, আদর্শ গ্যাসের আন্তঃশক্তি। তাহলে যেহেতু আদর্শ গ্যাসের কোনো আকর্ষণ বা অণুগুলোর মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল নেই, তাই আদর্শ গ্যাসের অণুগুলোর কোনো স্থিতিশক্তি নেই। তাহলে যেহেতু আদর্শ গ্যাসের অণুগুলির মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল নেই, তাই তাদের স্থিতিশক্তি থাকতে হলে অবশ্যই সবসময় একটা আকর্ষণ বা বিকর্ষণ বলের উপস্থিতি দরকার, যেটা আদর্শ গ্যাসের অণুগুলোর মধ্যে নেই। তাই তাদের অণুগুলোর কোনো স্থিতিশক্তি নেই। তাহলে একমাত্র যে ধরনের শক্তি আদর্শ গ্যাসের অণুগুলোর থাকে সেটা হচ্ছে গতিশক্তি। একমাত্র, বা এরকম করে বলি, আদর্শ গ্যাসের অণুগুলির একমাত্র শক্তি তাদের গতিশক্তি। তাদের গতিশক্তি। এবার এটা দেখানো যায় যে আচ্ছা, এই গতিশক্তির উৎস কি? এই গতিশক্তিটা আদর্শ গ্যাসের অণুগুলো পায় কোথা থেকে? এই গতিশক্তির উৎস হচ্ছে তাপমাত্রা। তাপমাত্রার থাকার কারণেই আদর্শ গ্যাসের অণুগুলো একটা থার্মাল মোশন পায়, তাপজনিত মোশন বা গতি পায়, এবং সেই গতি তাদের গতিশক্তির একমাত্র উৎস। তাই জন্য আচ্ছা, এই এখানে গতিশক্তি। এই মানে এইখান থেকে একটা প্রশ্ন করা যায়, ঠিক আছে, কিন্তু সেটা আমি করছি হুম, না, তুমি মানে ক্লাসের পরে তোমায় প্রশ্নটা করবো ওখানে। আমি বুঝতে পারছি কি প্রশ্ন হতে পারে, বাট ঠিক আছে, ঠিক ক্লাসের পরে করছি। ঠিক, হুম। ঠিক আছে। হুম। তাহলে একমাত্র তাপমাত্রার কারণে আদর্শ গ্যাসের মধ্যে একটা থার্মাল মোশন, অণুগুলোর মধ্যে একটা থার্মাল মোশন থাকে। সেই মোশনের জন্যই, সেই গতির জন্যই তাদের গতিশক্তি থাকে। তাই আদর্শ গ্যাসের অণুগুলোর একমাত্র শক্তি তাদের গতিশক্তি, এবং সেটা তাপমাত্রা নির্ভর। এবার একটা ছোট্ট ফ্যাক্ট আমি বলে দিচ্ছি যে এটা দেখানো যায়, এটা দেখানো যায় যে এই তাপমাত্রা জনিত গতিশক্তির মান বা গড় মান সমান সমান 3/2 কেবিটি। এটা খেয়াল রাখতে হবে, 3/2 কেবিটি, যেখানে কেবিটা হচ্ছে বোলজম্যান কনস্ট্যান্ট। এর মান কত? এর মান হচ্ছে 1. ছিল 638 এরকম কিছু ছিল, ইন্টু 10⁻⁻24। হুম, 24 জুল পার কেলভিন। মানটা চেক করে নিয়ে যাও, মোস্ট লাইকলি এটাই থাকবে। হুম, সরি সরি, 1.6603, 1.6603। হুম, 10⁻⁻4 জুল পার কেলভিন। তাহলে এই যে এই মানটা আপাতত এখন আমাদের দরকার নেই, আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে আদর্শ গ্যাসের অণুগুলোর একমাত্র শক্তি হচ্ছে তাদের গতিশক্তি, সেই গতিশক্তির উৎস হচ্ছে তাপমাত্রা, এবং এই গতিশক্তির গড় মান, একটা অণুর গতিশক্তির গড় মান হচ্ছে 3/2 কেভিটি। তাহলে যদি এন খানা গ্যাসের অণু থাকে, সুতরাং যদি গ্যাসের অণুর সংখ্যা সমান সমান ক্যাপিটাল এন হয়, তবে মোট গতিশক্তি সমান সমান কি হবে? 3/2 কেবিটি গুণ এন, তার মানে 3/2 এন কেবিটি
এখানে টিটা হচ্ছে অবশ্যই তাপমাত্রা, এনটা হচ্ছে কতগুলো গ্যাসের অণু আছে, আর কেবিটা একটা ধ্রুবক যেটাকে বলে বোলজম্যান ধ্রুবক বা বোলজম্যান কনস্ট্যান্ট, যার মান হচ্ছে এইটা। এবার এটাকে যদি আমি অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করি, আর এটাকে আমি করে নিলাম এন ভাগ এন এ, যেখানে এন এটা হচ্ছে আমার অ্যাভোগাড্রো সংখ্যা। আর যেহেতু অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করলাম, তাই আমি উপরে আবার একটা অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে গুণ করে দিচ্ছি। তাহলে এটা কি হয়ে যাবে ভালো করে একটু দেখলেই বুঝতে পারবি, কতগুলো অণু আছে ভাগ অ্যাভোগাড্রো সংখ্যা। তার মানে কি, তার মানে হচ্ছে কত মোল অণু আছে। অণুর সংখ্যাকে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করলে মোল সংখ্যা বেরোয়। একই রকম ভাবে এই অ্যাভোগাড্রো সংখ্যা গুণ বোলজম্যান ধ্রুবক, এটাকে এটাকে গুণ করলে, ভালো করে বোঝ, এটাও একটা ধ্রুবক অ্যাভোগাড্রো সংখ্যা, এটাও একটা ধ্রুবক বোলজম্যান ধ্রুবক। এই দুটোকে গুণ করলে যে নতুন ধ্রুবকটা আসে সেটাকেই আমরা বলি আদর্শ গ্যাস ধ্রুবক। তাহলে এখানে এনটা কি হলো, এনটা হচ্ছে মোল সংখ্যা। চেক করলাম কি আমি, উম, একটা ছোট্ট মনে হচ্ছে ভুল করেছি। প্রথমে ঠিক করেছিলাম 1.38 ছিল। বোলজম্যান ধ্রুবকের মানটা ভুল লিখেছি আমি এখানে, 1.38 10⁻23। যাই হোক, তাহলে স্মল এনটা কি হচ্ছে, স্মল এনটা হচ্ছে মোল সংখ্যা, মানে মোট অণুর সংখ্যা যেটা ছিল ক্যাপিটাল এন ভাগ অ্যাভোগাড্রো সংখ্যা। আর আরটা কি, আরটা হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক, যেটা আমরা পিভি ইকুয়াল টু এনআরটির যে আরটা, সেই আরটাই সার্বজনীন গ্যাস ধ্রুবক, যেটা বেসিক্যালি অ্যাভোগাড্রো সংখ্যা গুণ বোলজম্যান ধ্রুবক। তাহলে কি দেখলাম আমরা, যে একটা অণুর গড় গতিশক্তি হচ্ছে 3/2 কেবিটি, যেখানে কেবিটা হচ্ছে বোলজম্যান ধ্রুবক। তাহলে এন খানা অণু থাকলে তাদের গড় গতিশক্তি কি হবে, 3/2 এন কেবিটি। 3/2 এন কেবিটিটাকেই আমি একটা নতুন ফর্মে লিখতে পারি, সেটা হচ্ছে 3/2 স্মল এন আর টি, যেখানে স্মল এনটা হচ্ছে মোল সংখ্যা। কি করে পেয়েছি, মোট অণু সংখ্যা ভাগ অ্যাভোগাড্রো সংখ্যা করে মোল সংখ্যা পেয়েছি, নর্মাল। আর কেবিটা কোথায় চলে গেল না, এই অ্যাভোগাড্রো সংখ্যা গুণ কেবি হয়ে চলে গেল সার্বজনীন গ্যাস ধ্রুবক আর এ, ঠিক আছে। তাহলে তাহলে যদি বলি যে এন সংখ্যক অণুযুক্ত, এরকম করে বলি, ছোট করেই বলি, যে সুতরাং আদর্শ গ্যাসের মোট শক্তি, কারণ আমরা দেখেছি শুধুমাত্র গতিশক্তি এদের মোট শক্তির উৎস, তাহলে ওদের মোট শক্তি যেটাকে আমি ইউ দিয়ে বলতে পারি, সেটা কি হয়ে যাবে, সেটা হয়ে যাবে 3/2 এন কেবিটি বা 3/2 স্মল এন আর টি। এটা কেন হলো বুঝতে পারলি তো, যে কারণ গতিশক্তি হচ্ছে ওদের একমাত্র শক্তি, আর গতিশক্তির মান আমি এটা বার করলাম, এইভাবে লিখতে পারি অথবা এইভাবে লিখতে পারি। তাহলে আন্তঃশক্তির মান বা মোট শক্তির মান কি হয়ে যাবে, সরি মোট শুধু লিখেছি এখানে, মোট শক্তি সেটা হয়ে যাবে 3/2 এন কেবিটি বাই 3/2 স্মল এন আর টি। এখান থেকে দেখেও বোঝা যাচ্ছে ক্লিয়ারলি ইউ শুধুমাত্র টি এর উপর নির্ভরশীল, যখন এন ধ্রুবক। পরিষ্কার না, পরিষ্কার না হুম হুম তানিশা, পরিষ্কার না, হুম পরিষ্কার না। হুম তাহলে এটা হচ্ছে আদর্শ গ্যাসের ক্ষেত্রে আন্তঃশক্তির মান, যেটা আমরা অন্যান্য কোনো ক্ষেত্রেই অ্যাবসলিউট পরম মান বার করতে পারি না, আদর্শ গ্যাসের ক্ষেত্রে বার করতে পারি। কেন পারি না, আদর্শ গ্যাসের ক্ষেত্রে শুধুমাত্র গতিশক্তি আছে, এবং সেই গতিশক্তিটাও খুব সহজভাবে বার করে না, যে থার্মাল এনার্জি থেকে। কিভাবে বার করে সেটা দেখালাম না, জাস্ট বলে দিলাম যে আহ, তাপমাত্রা জনিত গতিশক্তির গড় মান সবসময় এটাই হয় আদর্শ গ্যাসের ক্ষেত্রে। তাহলে সেক্ষেত্রে আমি আদর্শ গ্যাসের অণুগুলোর মোট গতিশক্তি বা মোট শক্তি যাই বল, দুটোই সমান, সেটা বার করে নিতে পারি, তার ফর্ম হয় এটা। এবং সেখান থেকে বোঝা যাচ্ছে এটা শুধুমাত্র টেম্পারেচারের উপরে নির্ভর করে, যখন নাম্বার অফ মলিকিউল বা মোল সংখ্যা অফ মলিকিউলটা ফিক্সড। এইটা হচ্ছে আদর্শ গ্যাসের আহ আন্তঃশক্তির এক্সপ্রেশন।
এখানে ছোট্ট জিনিস আরো যেটা বলা দরকার এই সাইডে, মানে নট এক্স্যাক্টলি রিলেটেড বাট তোদের জন্য গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে হিট ক্যাপাসিটি। হিট ক্যাপাসিটি, হিট ক্যাপাসিটি বাংলা কি হবে? উম, তাপগ্রাহিতা। তাপগ্রাহিতা at constant volume, at constant volume। আচ্ছা, কি জিনিস? মনে কর তাপগ্রাহিতা কি জিনিস? তাপগ্রাহিতা আমরা তোরা 9-10 ফিজিক্সে পড়ে থাকবি, যেখানে তাপগ্রাহিতা, আপেক্ষিক তাপ এগুলো থাকে। সেখানে তাপগ্রাহিতা কি ছিল? তাপগ্রাহিতা ছিল 1 ডিগ্রি উষ্ণতা পরিবর্তনে কোনো বস্তুর ক্ষেত্রে যতটা তাপ লাগে, বা আরো আরো ভালো করে বললে উম উষ্ণতার পরিবর্তনের সাথে তাপের প্রয়োজনীয়তার হার, মানে একক উষ্ণতা বদলের জন্য, বা এরকম করে একক উষ্ণতার পরিবর্তনে, এরকম করে 1 ডিগ্রি না বলে বলি, একক উষ্ণতার পরিবর্তনে, একক উষ্ণতার পরিবর্তনে কোনো বস্তুর ক্ষেত্রে যতটা তাপ লাগে, বা উষ্ণতার পরিবর্তনের সাথে তাপের প্রয়োজনীয়তার হার, এটা হচ্ছে আহ তাপগ্রাহিতার এক্সপ্রেশন। তাহলে এরকম করে কি করে বোঝায় যে সি, যদি তাপগ্রাহিতাকে আমি সি দিয়ে এক্সপ্রেস করি, তাপগ্রাহিতা সি সেটা সমান সমান ডেল কিউ ডেল টি। তাহলে একক তাপমাত্রার পরিবর্তনের জন্য কতটা তাপ লাগছে, সেটাই হচ্ছে তাপগ্রাহিতার এক্সপ্রেশন। এটা বোঝা গেছে না বোঝা যায়নি? বুঝতে পেরেছি। হুম হুম। তাহলে এইবার এই তাপগ্রাহিতাটা অনেক সময় ভলিউমটাকে কনস্ট্যান্ট লিখে মাপে। তাহলে এরকম করে বলি স্থির আয়তনে তাপগ্রাহিতা, স্থির আয়তনে তাপগ্রাহিতা। স্থির আয়তনে তাপগ্রাহিতাকে কি দিয়ে এক্সপ্রেস করে? এই সি নিচে ছোট্ট করে ভি লেখে, এটাতে বোঝানো হয় যে কনস্ট্যান্ট ভলিউমে তাপগ্রাহিতা মাপছে, বা কনস্ট্যান্ট ভলিউমে হিট ক্যাপাসিটি মাপছে। তাহলে এই সিভির এক্সপ্রেশন কি হবে? সিভি সিভি কি হবে? আমি দেখেছি সি ইকুয়ালস টু ডেল কিউ ডেল টি। তাহলে আমি যদি কনস্ট্যান্ট ভলিউমে বার করতে চাই তাপগ্রাহিতা, তাহলে ডেল কিউ ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভলিউম। যেরকম করে আমরা পার্শিয়াল ডেরিভেটিভ করি অন্যটাকে কনস্ট্যান্ট রেখে, ঠিক তেমনি ডেল কিউ ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভলিউম বার করবো আমি। এরপর হচ্ছে ডেল কিউ ডেল টি এট কনস্ট্যান্ট ভলিউম, ব্যাপারটা কি, মানে এটা পাবো কি করে, আমি সহজে পাওয়া যেতে পারে? তাহলে আবার দেখ, ফার্স্ট ল থেকে জানি ডেল্টা ইউ সমান সমান ডাব্লিউ প্লাস কিউ। বা এটা এরকম করে বলি, যদি এটার ছোট ফর্মে লিখি, যে ডি ইউ সমান সমান ডি ডাব্লিউ প্লাস ডি কিউ। আমি ছোট বদলের জন্য বলছি, শুধুমাত্র ছোট বদল, যে সামান্য আন্তঃশক্তির বদল সেটা হচ্ছে সামান্য কার্য সামান্য তাপের যোগফল। আমরা এতদিন এই ফর্মটা দেখে এসেছিলাম, ডেল্টা ইউ ইকুয়ালস টু ডাব্লিউ প্লাস কিউ, যেখানে সামান্য ফর্মে লিখছিলাম না, যেখানে লিখছিলাম যে মোট আন্তঃশক্তির বদল সমান সমান মোট কার্য প্লাস মোট তাপ। এবার এটাকে যদি আমি ছোট ফর্মে লিখতে চাই, সামান্য সামান্য করে বদল, তাহলে আমি ডি দিয়ে লিখবো। এবার দেখ, যদি আয়তন কনস্ট্যান্ট থাকে তাহলে কি হবে? এই তিনটের মধ্যে আয়তন ধ্রুবক থাকে, আয়তন ধ্রুবক থাকলে কি হয়? কোনো একটা কি শূন্য হয় আয়তন ধ্রুবক থাকলে? ডি মনে কর ডাব্লিউ একদম সম আয়তনিক প্রক্রিয়ায় কোনো কার্য হয় না, ঠিক আছে? তার মানে সম আয়তনিক, তার মানে ডি ডাব্লিউটা হচ্ছে শূন্য। তাহলে সুতরাং ডি ইউ সবসময় কি হয়ে যায়? ডি কিউ। তাহলে সুতরাং সিভি কে আমি তখন কি লিখতে পারি? সিভি সমান সমান যেটা ছিল আমার ডেল কিউ ডেল টি এট কনস্ট্যান্ট ভি, সেটাকে আমি লিখতে পারি ডেল ইউ ডেল টি এট কনস্ট্যান্ট ভি। বুঝতে পারলি না বুঝতে পারলি না?
তাহলে সিভি যেটা আমার বাই ডেফিনেশন আমার সংজ্ঞা অনুযায়ী ছিল ডেল কিউ ডেল টি কনস্ট্যান্ট ভি, সেটাকে আমি লিখতেই পারি ডেল ইউ ডেল টি কনস্ট্যান্ট ভি। এবার মনে করছে তাহলে ডিইউ কি ছিল, আবার ডিইউ ছিল ডেল ইউ ডেল টি কনস্ট্যান্ট ভি গুণ ডিটি প্লাস ডেল ইউ ডেল ভি কনস্ট্যান্ট টি গুণ ডিভি। এবার দেখ এইটাই আমি পেলাম স্থির আয়তনে তাপগ্রাহিতা হিসেবে ডেল ইউ ডেল টি আর কনস্ট্যান্ট ভি। তাহলে ডিইউ কে আমি কি লিখতে পারি এখান থেকে, সিভি ডিটি প্লাস ডেল ইউ সরি ডেল ইউ ডেল ভি কনস্ট্যান্ট টি ইন্টু ডিভি। তাহলে স্থির আয়তনে তাপগ্রাহিতার আমি একটা সম্পর্ক পেলাম আন্তঃশক্তির সাথে, সেটা আমি আন্তঃশক্তির সম্পর্কে বসিয়ে দিলাম। কিন্তু এখানে মূল গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে যে স্থির আয়তনে তাপগ্রাহিতা, প্রথম কথা তাপগ্রাহিতা যেটা ছিল শুধুমাত্র যে টেম্পারেচারের বদল ঘটাতে হলে বা একক টেম্পারেচারের বদল ঘটাতে হলে কতটা তাপ লাগবে, এটা হচ্ছে তাপগ্রাহিতার ব্যাপার ছিল আমার। স্থির আয়তনে তাপগ্রাহিতা কি হলো, যে ভলিউম কনস্ট্যান্ট রাখবো আমি, রেখে টেম্পারেচার বদল ঘটাতে চাইছি কতটা তাপ লাগবে। দেখানো যায় যে সেইটাই কিসের সাথে সম্পর্কিত, না তাপমাত্রার সাথে আন্তঃশক্তির কিভাবে বদল ঘটে সেটাই ওটার সাথে সম্পর্কিত। তার কারণ কি, যদি ফিজিক্যালি বুঝতে যাই এটা কেন হচ্ছে, যে ডেল কিউ ডেল টি এট কনস্ট্যান্ট ভি আর ডেল ইউ ডেল টি এট কনস্ট্যান্ট ভি দুটো সমান কেন হচ্ছে, তার কারণ স্থির আয়তনে আমি যখন তাপ দিচ্ছি তখন কোনো কার্য হচ্ছে না, একমাত্র তাপ যাচ্ছে ওরা আন্তঃশক্তির বদল ঘটাতে। তার মানে 1 ডিগ্রি উষ্ণতা পরিবর্তনের জন্য কতটা তাপ লাগবে সেটা নির্দিষ্ট হচ্ছে কি দ্বারা, 1 ডিগ্রি উষ্ণতা পরিবর্তনের জন্য কতটা আন্তঃশক্তির বদল ঘটে যাচ্ছে। যতটা আন্তঃশক্তির বদল ঘটছে আমাকে তত পরিমাণই তাপটা দিতে হবে, কারণ কোনো কার্য হচ্ছে না। আন্তঃশক্তি এখানে একভাবেই বদলাতে পারে, একটা হচ্ছে তাপ নিয়ে, যেহেতু কোনো কার্য হচ্ছে না। তাই 1 ডিগ্রি উষ্ণতা পরিবর্তনের জন্য কত তাপ দিতে হবে সেটা নির্ভর করছে 1 ডিগ্রি উষ্ণতা পরিবর্তনের জন্য কত আন্তঃশক্তি বাড়বে তার উপর। তাই উষ্ণতার সাথে সাথে আন্তঃশক্তির পরিবর্তন আর উষ্ণতার সাথে সাথে কতটা তাপ লাগবে কনস্ট্যান্ট ভলিউমে এই দুটো সেম। সেই জন্যই সিভি সমান সমান যেটা বাই ডেফিনেশন ছিল এইটা, সেটা সমান সমান এটাও হয়ে যাচ্ছে, কারণ ডি 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 ডাব্লিউটা শূন্য হয়ে যাচ্ছে। মিটে গেল। তাহলে এখান থেকে ছোট্ট একটা স্পেশাল কেস করবো। আদর্শ গ্যাসের ক্ষেত্রে কি হবে তাহলে সিভিটা, সিভিটা এক্ষুনি কি দেখলাম আমরা, সিভি সমান সমান ডেল ইউ ডেল টি কনস্ট্যান্ট ভি। আদর্শ গ্যাসের ক্ষেত্রে ইউটা এক্ষুনি কি দেখলাম আমরা, আদর্শ গ্যাসের ক্ষেত্রে ইউ এর এক্সপ্রেশন হচ্ছে এইটা ইউজ করতে পারি, এটা ইউজ করতে পারি, যেটা খুশি ইউজ করতে পারি। ধর আমি প্রথমটা ইউজ করছি, আচ্ছা দ্বিতীয়টা ইউজ করা যাক। তাহলে ডেল ডেল টি ইউ এর এক্সপ্রেশন হচ্ছে 3/2 এন আর টি। এনটা তো ধ্রুবক আমি ধরেই নেব, তাহলে এই ডেরিভেটিভ করলে কি হবে, পার্শিয়াল ডেরিভেটিভ করলে 3/2 এন আর বেরিয়ে গেল, পড়ে থাকলো ডেল ডেল টি অফ ডেল ডেল টি এন্ড কনস্ট্যান্ট ভি, তার মানে এটা 1 হয়ে গেল 3/2 এন আর। তাহলে আদর্শ গ্যাসের ক্ষেত্রে স্থির আয়তনে তাপগ্রাহিতা বা হিট ক্যাপাসিটি সেটা কি হয়ে যাবে 3/2 এন আর। খেয়াল রাখতে হবে এটা। লাস্ট জিনিস সেটা হচ্ছে সিভি, এটা ইন্টেন্সিভ না এক্সটেন্সিভ, ইন্টেন্সিভ নাকি এক্সটেন্সিভ। ইন্টেন্সিভ মানে মনে আছে তো, যে ইন্টেন্সিভ মানে হচ্ছে যে ভরের বা কণার সংখ্যার সাথে রিলেটেড নয়, সম্পর্কিত নয়, প্রপোর্শনাল নয়। আর এক্সটেন্সিভ মানে কণার সংখ্যার সাথে সম্পর্কিত। সেটা বলতে গিয়ে আমরা বলেছিলাম যে দুটো এক্সটেন্সিভ প্রপার্টির অনুপাত সবসময় ইন্টেন্সিভ হয়ে যায়, আবার একটা এক্সটেন্সিভ প্রপার্টিকে আরেকটা ইন্টেন্সিভ প্রপার্টি দিয়ে ভাগ করলে সেটা এক্সটেন্সিভই থাকে। তাহলে আমরা কি দেখেছি, সিভি সমান সমান ডেল ইউ ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি। এর ভেবে দেখ এখানে কি করছি আমি, এখানে ইউটা হচ্ছে এক্সটেন্সিভ, আমি জানি আন্তঃশক্তি এক্সটেন্সিভ প্রপার্টি, এটা ভরের উপর নির্ভর করে, কণা সংখ্যার উপর নির্ভর করে। টিটা হচ্ছে ইন্টেন্সিভ। তাহলে আমি কি করছি, একটা এক্সটেন্সিভ প্রপার্টির বদলকে একটা ইন্টেন্সিভ প্রপার্টি দিয়ে ভাগ করছি। এর একটা কণা সংখ্যার নির্ভরশীলতা আছে, এর কোনো কণা সংখ্যার নির্ভরশীলতা নেই। তাহলে এদের ভাগফলের কণা সংখ্যার নির্ভরশীলতা থাকবে না থাকবে না? একটা নেই একটা আছে বললে। হুম, দুটো জিনিসকে ভাগ করছি, ভরের আছে হরের নেই, ঠিক আছে।
হুম তাহলে থাকবে, হুম, তো ফাইনালি থাকা উচিত। থাকবে থাকবে। তাহলে ডেল ইউ ডেল টি সেটা হয়ে যাবে এক্সটেন্সিভ। তানিশা, বুঝতে পারছিস না বুঝতে পারছিস না? বুঝতে পেরেছি। তাহলে সিভিটাও হয়ে যাবে এক্সটেন্সিভ। দেখ, সিভিটা যে এক্সটেন্সিভ আদর্শ গ্যাসের ক্ষেত্রে তার প্রমাণ পেয়েছি। আদর্শ গ্যাসের ক্ষেত্রে সিভি কিসের উপর নির্ভর করে? দেখ, মোল সংখ্যার উপর নির্ভর করে। মোল সংখ্যার উপর নির্ভর করে মানেই তো কণা সংখ্যার উপর নির্ভর করে। তাহলে তাপগ্রাহিতা কিন্তু এক্সটেন্সিভ প্রপার্টি, এর খেয়াল রাখতে হবে। ব্যাস, আজকে আমরা এখানটায় থামবো, বাদ বাকিটা আমরা আবার পরের দিন। মানে আমি চাইলে আর একটু পড়াতে পারি, তোরা দেখ থামবো না থামবো না। এটা সব থেকে মুশকিল প্রশ্ন। আচ্ছা বেশ, ঠিক আছে, থামা যাক, এবার দেখা যাবে। প্রতিদিনই ভাবছি আজকে একটু বেশি করে পড়াবো, ঠিক আছে? কিন্তু প্রতিদিনই পড়াতে পড়াতে অনুভব করছি যে এক তো আমি একটু তাড়াতাড়ি ক্লান্ত হচ্ছে, আর দুই অন্য হচ্ছে যে ইনফরমেশনটা বেশি হয়ে যাচ্ছে যেন। যে কতটুকু পড়ালাম দেখি, 2 3 4 5 6 সব পেয়েছে। কি আর একটু পড়াবো নাকি দেখ? পড়াও, মন চাইলে পড়াও না, কি আছে। আমি যে কি বলিস? যা ইচ্ছা। হুম। আচ্ছা ঠিক আছে, আজকে থাক, থামা যাক। যা, কেটে বস, বাদ বাকি আচ্ছা। দাদা, এটা এটা কথা বলিনি, পরের দিন আমরা কখন পড়ছো, কখন পড়ছি, পড়ছো নাকি? আমরা কি এই সোমবার রাতে পড়তে পারি? হ্যাঁ মানে সমস্যা নেই, আমার সমস্যা নেই। তানিশা, আমারও নেই। বেশ, শুধু সোমবারের মধ্যে এই পার্টটা কিন্তু দেখে আসি অন্তত একটুখানি। আর হোমওয়ার্ক আমি সেরকম কিছু দিচ্ছি না, ওই পুরোনো হোমওয়ার্ক গুলো যার যা বাকি আছে সেগুলো করে পাঠাস, আমরা সোমবার রাতে আবার করছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, বেশ। বেশ, হুম।